সিজন 1-এর মধ্যে আপনারা আকাশের গুলি খাওয়ার কথা তো শুনেছেন। আর কেউ যদি সিজন 1 মিস করে থাকেন তাহলে সিজন 1 ভালো করে পড়ে নেবেন, তাহলে পুরো গল্পটা বুঝতে পারবেন। এবার চলুন বাকিটাও শুনে আছি। আকাশের নিঃশ্বাস সাময়িক বন্ধ হয়ে যাওয়ার পরেও আকাশের জ্ঞান ছিল। এবার অনেকে এই কথাটা নিয়ে অনেক রকম মন্তব্য করবে, সেজন্য না বুঝে মন্তব্য করবেন না। এ বিষয়ে আপনাদের পরে বুঝাবো, হাসপাতালে নিয়ে আসার পরে। কি হয়েছে ওনার? ভাইয়ের গুলি লেগেছে, প্লিজ ভাইয়াকে বাঁচান। কাঁদবেন না, আমি ওনার অপারেশনের ব্যবস্থা করতেছি। এইদিকে ডাক্তার যায় অপারেশন করতে, আর ঈশা ওর বাবা মাকে বলে। ওনারা তো কথাটা শুনে হাসপাতালের দিকে আসতে থাকে। অন্যদিকে ইরা ওর বাসায় ফিরে। এইদিকে আকাশের কথা তো ইরা প্রায় ভুলেই গিয়েছে। অন্যদিকে ডাক্তার বের হয়। এখন ওনার গুলি লেগেছে, আর ওনার সুস্থ হতে প্রায় 1 মাস লাগবে। তাছাড়া ওনার শরীরে আরও গুলির আঘাত আছে একটি, তাও সেটা 4-5 বছর আগের পুরনো। কি বলেন? ওই সময় তো আকাশ আমাদের সাথে থাকতো না। তাহলে কই থাকতো? ও তো লন্ডনে থাকতো তখন। তাহলে ওখানেই এরকম কিছু হয়েছে, যার জন্য গুলি লেগেছিল আবারও। এইদিকে বাকিরা তো আরও বেশি চিন্তায় পড়ে যায়, কেননা আকাশের আরও একবার গুলি লেগেছে। সেটা ওর পরিবারের কেউ জানে না। এর জন্য সবাই অবাক হচ্ছে। আমার ছেলে জন ফিরবে কখন? এই তো 1 দিন পরে। একদিন পর ঈশা কল দেয় ইরাকে। হ্যাঁ বলো ঈশা, তোমার ভাইকে পুলিশ স্টেশন থেকে এনেছো? ভাইয়া তো হসপিটালে। ইরা তো কথাটা শুনে বুকের মধ্যে একটা মোচড় দিয়ে ওঠে। এটা তখনই হয় যখন কারোর প্রিয় মানুষের খারাপ খবর শুনে বুকে যে মোচড়টা দেয়, ঠিক সেরকমই। কি বলো, কোন হসপিটালে? ঈশা হাসপাতালের ঠিকানা দিলে ইরা ওখানে আসে। এখন কেমন আছে? জ্ঞান এখনো ফিরে নাই। কি হয়েছে বলবে কি? ঈশা এরপর সবটা বলতে থাকে। সবটা শোনার পরে এত কিছু হয়ে গেল? তার যে আশ্চর্য বিষয় হচ্ছে, এর আগেও ভাইয়ের শরীরে গুলি ঢুকেছিল। সেটা তোমরা কি করে বুঝলে? ডক্টর বলেছিল। গুলি তো লাগবেই, কেননা আমাকে বাঁচাতেই তো তোমার বাইরে এইরকম অবস্থা হয়েছিল। কিছু কি ভাবছো? কিছু না। তা সুস্থ হতে তা কতদিন লাগবে? ডক্টর তো বলেছিল 1 মাস লাগবে। আচ্ছা, আমি তাহলে চলি। ঠিক আছে, সাবধানে যেও। এইদিকে আকাশ তো হাসপাতালের পড়ে আছে। ততক্ষণে আমরা চলুন একটু অতীতে ফিরে যাই, তাও বেশি না, 7 বছর আগের কাহিনীতে। তবে চিন্তা করবেন না, আকাশ সুস্থ হওয়ার আগেই অতীতের কিছুটা শেষ করে নিই। অতীত। আকাশ, তোকে আমি লন্ডন পাঠিয়ে দেবো কয়েকদিন পরে। আকাশ ওর বাবার কথায় আশ্চর্য হয়, কেননা আকাশ ছোটকাল থেকেই একটু সাদাসিধেভাবে চলতে পছন্দ করে। সেজন্য ওর তেমন একটা বান্ধবী নেই। কেননা আকাশ যেভাবে চলাফেরা করে সেভাবে কোনো মেয়েই ওর সাথে বন্ধুত্ব করবে না কিছুক্ষণ পরে। তুমি তো জানো আমি বাসার বাইরে যাই না ঠিক মতো করে, সেখানে তুমি আমাকে দেশের বাইরে কেন পাঠাবে? এই কারণে আমি তোকে পাঠাবো, যেন তুই অন্তত মানুষ হতে পারিস, নিজেকে একটু গুছিয়ে নিতে পারিস, কিভাবে কি করতে হবে তা নিজে ভেবে চিন্তে করতে পারিস। কিন্তু বাবা, ঈশার কি হবে? ঈশা এখনো বাচ্চা, ওর খেয়াল তোর না ভাবলেও চলবে। আমি যা বলছি তাই হবে। ঠিক আছে আব্বু। এইদিকে কয়েকদিন পরেই আকাশের পরিবার সহ আসে এয়ারপোর্টে। ওখানে ওনারা আকাশকে বিদায় দিয়ে দেয়। তবে ঈশা অনেক কেঁদেছে ওর ভাইয়ের জন্য। একটু পরে ভাইয়া তুই তাড়াতাড়ি ফিরে আসিস। তুই চিন্তা করিস না, আমি তাড়াতাড়ি করে ফিরে আসবো। এসে যেন তোকে অনেক বড় হতে দেখি। কি বলিস ভাইয়া, আমি তো বড়ই আছি। আমি কিন্তু 1 বছর পর পর তোর বাড়িতে এসে তোর সাথে দেখা করে যাব। সত্যি বলছিস তো ভাইয়া? সত্যি বলছি বোন আমার। ওনাদের বিদায় দিয়ে আকাশ তো চলে যায়। এইদিকে এয়ারপোর্ট থেকে আকাশ চলে আসে ওর খালার বাসায়। ওর খালা তো আকাশকে দেখে অনেক খুশি হয়। এইদিকে আকাশের একটা খালাতো বোন আছে, নাম সাথী। দেখতে তো সুন্দর আর স্টাইলিশ, তবে লন্ডনে এগুলো চলে। আর ওরা দুজনেই সেম বয়সের। কেমন আছো খালা?
আমরা তো অনেক ভালো আছি। তা তুই কেমন আছিস? আর তোর আম্মু কেমন আছে? আম্মু তো ভালো আছে। তা আমি আসতে তোমাদের অসুবিধা হয়নি তো? আমাদের অসুবিধা কেন হবে? তাছাড়া তুই আমার বোনের ছেলে, যত বছর ইচ্ছে হয় থাকিস। তাছাড়া সাথী তো আছে, ওর সাথে ঘুরতে পারবি। তোকে আমি সাথীর ভার্সিটিতে ভর্তি করিয়ে দিব। ওর সাথে কেন? তাহলে সাথী তোর খেয়াল রাখবে, তোকে দেখে শুনে রাখতে পারবে। কিন্তু খালা, সাথী কি আমার সাথে ঘুরতে পছন্দ করবে? কি যে বলিস না তুই! সাথী তো তোর আসার খবর শুনে নিজ হাতে তোর জন্য কত কি রান্না করেছে। সত্যি বলছো? সাথী রান্না পারে? হুম, এই সাথী সবই করতে পারে। সিঁড়ি দিয়ে নামার সময়ে কথাগুলো বলতে বলতে নামে। এইদিকে আকাশ তো সাথীর দিকে তাকিয়ে আছে, কেননা সাথী ও অনেক সুন্দরী, যে কোনো ছেলেই ওর প্রেমে পড়তে বাধ্য। কিন্তু আকাশ সাথীর বিষয়ে তেমন কোনো ভাবনা ওর নেই, কেননা সাথীকে ওর নিজের বোনের মতো করে দেখে। আর সাথীর ব্যাপারটা আপনারা জানতে পারবেন। নিচে নেমে আকাশকে জড়িয়ে ধরতে যাবে, কিন্তু আকাশ বাধা দেয়। কি করছিস এইগুলো? কই, কি করলাম? আমি তো তোকে হাক করার জন্য এসেছি। তুই তো জানিস আমি মেয়েদের থেকে দূরে থাকি। চিন্তা করিস না, ভার্সিটিতে একবার ভর্তি করিয়ে দিই, তারপর দেখ আমি তোকে কি থেকে কি বানাই। আমি যেমন আছি তেমনি থাকবো। কোনো মেয়ের সাথে আমি কথা বলতে রাজি না। আচ্ছা, আমার সাথে তো কথা বলবি? সেটা তো বলবোই। তাতেই হবে। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য আজকে নিজ হাতে খাবার রান্না করেছি, তোকে নিজ হাতে খাইয়ে দিব। আমার তো হাত আছে, তাহলে তোর হাতে কেন খাবো? আকাশের এমন বোকা কথায় সাথী তো এবার রেগে গেল। তোকে খেতে হবে না, তুই যা ফ্রেশ হয়ে আয়। আরে রাখছিস কেন? আমি কি করলাম? তুই যাবি এখান থেকে? ঠিক আছে, যাচ্ছি আমি। আকাশ তো ফ্রেশ হতে চলে যায়। এইদিকে সাথীর মাও কিছু বলেনি, কেননা ওনারা সবাই জানে আকাশ কেমন, সেজন্য ওনারা তেমন কিছু মনে করেনি। একটু পরে ফ্রেশ হয়ে নিচে নামে আসে, এসেই খেতে বসে। সাথী ওকে খাবার বেড়ে দিচ্ছে খাবার টেবিলে। তা আকাশ, এখানে থাকতে তোর অসুবিধা হবে না তো? অসুবিধা কেন হবে? এই যে তোদের মতো আমার তো এত বড় বাড়ি নেই। আরে খালা, সে যাই হোক। তাছাড়া আমি তো এখানে বড় জোর 3 থেকে 4 বছর থাকবো। আর যখন ভার্সিটি অফ থাকবে আবার বাড়ি থেকে ঘুরে আসবো। তাহলে আমিও যাব তোর সাথে। সেটাই ভালো হবে, তুই আকাশের সাথে যেতে পারবি। এতগুলো বছর তো আমাকে যেতে দাওনি একা একা। তুই একা, সেজন্য আমি রাজি হইনি। আচ্ছা, এখন থেকে আকাশের সাথে যেতে পারবি। সেটাই ভালো হবে। তুই আমার সাথে এসে কয়েকদিন ঘুরে যেতে পারবি। আচ্ছা, এখন খাওয়া শুরু কর। আর রান্না কেমন হয়েছে তা আমাকে জানাবি। আগে খেতে তো দিবি। আমি কি না করেছি নাকি? তুই এভাবে বকবক করলে খাবো কি করে? ঠিক আছে, এই আমি চুপ থাকলাম, তুই তাহলে খেয়ে নে এবার। তুইও বস, একসাথে খাই আমরা। ঠিক আছে, তা খাবার কেমন হয়েছে তা তো এখনো বললি না। সত্যি অনেক ভালো হয়েছে তোর রান্না। আমি তো কখনো ভাবিনি তোর রান্না এত ভালো হবে। আমি মাঝে মাঝেই রান্না করি, তুই আসবি বললে আজকে ভালো করে রান্না করেছি। ও তাই বল। ওরা খেতে থাকে। অন্যদিকে ইরার কথা তো আপনারা ভুলেই গেছেন, তবে চিন্তা করবেন না, ইরাও চলে আসবে কিছুক্ষণ পরে। তবে কি করে আসবে তা আপনারা গল্প পড়ার মাধ্যমে বুঝতে পারবেন। পরের দিন সকালে সাথী আকাশকে নিয়ে বের হয় ভার্সিটির উদ্দেশ্যে। ওরাও গাড়ি নিয়ে বের হয়। ভার্সিটিতে এসে আকাশকে ভর্তি করিয়ে দেয়। মোটামুটি ওই দিনের মতো আকাশের কাজ শেষ করে। তুই একটু অপেক্ষা কর, আমি ক্যান্টিন থেকে খাবার নিয়ে আসছি। আমিও আসি তোর সাথে। আচ্ছা আই। সাথী আকাশকে নিয়ে ক্যান্টিনের দিকে যেতে থাকবে, তখনই কয়েকটা ছেলে এসে ওদের সামনে এসে হঠাৎ করে সাথীর সামনে এসে দাঁড়ায়। কি ব্যাপার, তোরা আজকেও? শিপন, আমি এখানে। কেন, আমি কি আসতে পারি না? না, পারিস না। কেন বলতো? তোকে আমার সহ্য হয় না, তার উপর তোর চরিত্রও ঠিক নেই। তোর কি চরিত্র ঠিক আছে? আছে, কারণ আমি তোর মতো ছেলেদের পিছনে ঘুরি না। তুই তো কুত্তার মতো মেয়েদের পিছনে ঘুরিস, একটা না ফেলে আরেকটার পিছনে ঘুরিস। কথাটা শুনে শিপনের অনেক খারাপ লাগলো, সাথে ইগোতেও।
সেজন্য সাথীকে থাপ্পড় দিতে যাবে, তখনই আকাশ এসে শিপনের হাতটা ধরে ফেলে। এতে বাকিরা অবাক হয়, কেননা শিপনের বাবা এখানকার রাজনীতিবিদ, তার উপর ডলার আর সব দিক দিয়ে পাওয়ারফুল তো আছেই। সেজন্য কেউ চাইলে শিপনের সাথে তেমন একটা ঝামেলায় জড়ায় না। কিন্তু আকাশ তো প্রথম দিনেই ঝামেলা করে বসে। এদিকে শিপন হাতটা সারিয়ে নেয়। তোর সাহস তো কম না, তুই আমার হাত ধরেছিস। ভাইয়া, ওর সাথে ঝামেলা করিস না, ওরা অনেক খারাপ। কথাটা শুনে আকাশের তো আরও বেশি রাগ হয়। সেজন্য শিপনকে ওখানেই 2টা থাপ্পড় মারে, যার জন্য বাকি সবাই আরও বেশি অবাক হয়। ভাইয়া, তুই এটা কি করলি? এখন তোর বাবাকে কল দিবে, আর এরপরে শুরু হবে বাকি ঝামেলা। ও নিজের বাবার ক্ষমতা চলে, যদি সাহস থাকে তাহলে ওকে বল নিজের ক্ষমতার বড়াই করতে। ঠিক আছে, আজকে আমার আর তোর মধ্যে মারামারি হবে, এর ভিতর অন্য কেউ আর আসবে না। তাহলে তো ভালোই হয়। ভাইয়া, তোর মাথা ঠিক আছে তো? তুই ওর সাথে কখনো পারবি না। কেন শুধু শুধু মার খাওয়ার জন্য এরকমটা করছিস বলতো? সাথী, তুই একটু সাইডে যা, আমি দেখতেছি ওকে। এরপর শুরু হয় মারামারি। ওরা একে অপরকে মারতে থাকে, কেউ কারোর থেকে কোনো অংশে কিন্তু কম না। কিন্তু তাও আমাদের সাথে শিপন আর পেরে ওঠে না। কিছুক্ষণের মধ্যে শিপন হার মেনে নেয়। কিন্তু আকাশ লক্ষ্য না করলেও বাকিরা ঠিকই লক্ষ্য করে আকাশের দিকে সবাই যে তাকিয়ে আছে। কেননা মারামারির সময় কখন যে আকাশের শার্ট খুলে গেল তা বুঝতে পারেনি। সবাই তো শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। ভাই, তোর 6 প্যাক বডি আসলো কই থেকে? কি বোকার মতো প্রশ্ন করছিস? আমি সত্যি বলছি ভাইয়া, আমি তো জানতামই না তোর যে এরকম বডি থাকবে। এখন তাহলে চল। দাঁড়া, আমার বান্ধবীদের সাথে পরিচয় হয়ে নে। তোর বান্ধবীদের সাথে আমি পরিচয় হই কি করব? তুই তো কাউকে চিনিস না, তাহলে এখানে এসে সময় কাটাবি কি করে? সেজন্য ওদের সাথে পরিচয় হয়ে নে, তাহলে অন্তত তুই ভালোভাবে আড্ডা দিতে পারবি। তার কোনো দরকার নেই। আপনারা না আসলেও আমাদের আছে। এক্সকিউজ মি, আপনারা কারা? আমি সেতু, আর ও হচ্ছে ঋতু, আর ও হচ্ছে। ও সাথী, তাই তো। তাছাড়া আপনাদের সাথে পরিচয় হয়ে আমার কি কাজ? যা ইচ্ছে তাই পাবেন। মানে? আচ্ছা, এখন তোকে নিয়ে শপিংয়ে যেতে হবে। শপিং কেন? তাহলে কি এভাবে বাসায় ফিরবি নাকি? আচ্ছা চল তাহলে। আমিও আসি তোদের সাথে। ওই, আমরা কি এখানে পিকনিকে যাচ্ছি নাকি যে তোরাও যেতে চাইবি? ঠিক আছে, তবে আমি তো চিনি না যে আপনাদের নিয়ে যাব। আরে আমরা তো চিনি, আমাদের সাথে যাবে, সমস্যা কি আর? ঠিক আছে, যাওয়া যায়। ওরা আকাশের হাত ধরে নিয়ে একটু সামনে আসলে ভার্সিটিতে কয়েকটা গাড়ি আসতে থাকে এক এক করে। এইদিকে বাকিরা না বুঝলেও শিপন তো বুঝেছে, কেননা আকাশ যতক্ষণে ওদের সাথে কথা বলছিল ততক্ষণ শিপন ওর লোকদের এখানে ডেকে এনেছে। কিন্তু আকাশ আর সাথী আর ওর বান্ধবীরা তো খেয়ালই করেনি। কিছুক্ষণ পরেই কি ভেবেছিস তুই আমাকে এখানে আঘাত করে তুই জীবিত ফিরতে পারবি? তা তোর কি মনে হয় তোর লোক এখান থেকে জীবিত ফিরতে পারবে? মনে তো হচ্ছে এত লোক দেখে তোর মাথাটা গেছে। এখানে প্রায় 20 জনের মতো লোক আছে, আর তুই একা। এখন তুই ভেবে দেখ এখান থেকে বের হবি কি করে। তা তোর যে অবস্থা করেছি আমি, তুই নিজেই তো ভালো হতে 1 মাস লেগে যাবে। আমার 1 মাস লাগলেও তোকে আজকে আমি এমন মার মারবো যে তোকে সারা জীবনের জন্য বিছানায় শুয়ে কাটিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে হয়ে যাক আরো একটু মারামারি। ভাইয়া, আমার ভয় করছে, প্লিজ ওদের সাথে ঝামেলা করিস না। খালা জানতে পারলে তো ওনাকে কষ্ট পাবে অনেক। কোনো টেনশন নিস না, আমি তো আছি। সাথী, তোর বান্ধবীদের নিয়ে একটু সাইডে যা, আমি ওদের দেখতেছি। এরপর ওরা তো কিছুটা ভয়ে চলে আসে সাইডে। এরপর শুরু হয় বাকি মারামারি। ওরা মার খায়, সাথে আকাশও খায়। তবে এরপর ওরা বন্দুক বের করে, মারামারিতে না পেরে গুলি করতে থাকে। এতে উল্টো ওদের কিছু লোক মারা যায়। এরপর ওদের থেকে একজনের কাছ থেকে বন্দুক নিয়ে ওদের গুলি করতে থাকে। কিন্তু সাথী তো অবাক হয়ে যায়, কেননা সাথী কখনো আকাশের চাকু দিয়ে একটা আপেলও কাটতে দেখেনি। কেননা আকাশ চাকু ভয় পেত, আর সে আকাশ এখন বন্দুক দিয়ে এইগুলো করতেছে, এতেই তো অবাক। এইদিকে আকাশ বুদ্ধি করে শিপনের মাথায় বন্দুক ধরে। ওদের গুলি করা বন্ধ করতে বল। ওই তোরা বন্দুক পেলে দে সাইডে।
বস তাহলে তো উনি আমাদের মেরে ফেলবে। যা বলছি তাই কর। তো ওরা তো বন্দুক ফেলে দেয়, সাথে সাথী ওর বান্ধবীকে নিয়ে সেগুলো এনে ওদের কাছে রাখে। তোর লোকেদের নিয়ে এখান থেকে যা এবার। তবে তোর যে অবস্থা, মনে হয় না তুই নিজের পায়ে হেঁটে যেতে পারবি। আচ্ছা, তোরা ওকে আগে হাসপাতালে নিয়ে যা, দেরি হলে আবার মারাও যেতে পারে। লোকগুলো শিপনকে নিয়ে চলে যায় হাসপাতালের দিকে। এইদিকে এতক্ষণে ভার্সিটিতে কি হয়েছে তো বাকি সবাই স্বপ্নের মতো দেখতেছে, যা শুধু দেখাই যায় কিন্তু বাস্তব হয় না। ওদের কাছেও তা মনে হচ্ছে। তোমরা না শপিং মলে যাবে? তা চলো তাহলে। ও হ্যাঁ, চল ভাইয়া। ওরা গাড়ি নিয়ে চলে আসে শপিং মলে। আর সেতু আর ঋতু তো আকাশের জন্য শপিং করতেছে নিজেদের পছন্দ মতো। তা দেখে সাথী জিজ্ঞেস করে, ব্যাপারটা কি বলতো? কিসের ব্যাপার? কি হয়েছে রে সাথী? তুই ঋতুর সাথে কি কথা বলছিস? এই দেখ, ঋতু আকাশের জন্য কি কি কিনেছে। কি রে, তোকে আমি কি বললাম আর তুই কি বলছিস? দেখ, উল্টো তুই যদি পারিস আমাকে সাহায্য কর। এখনই না। বুঝতেছি না তোরা কি নিয়ে কথা বলছিস। তোকে এত কিছু জানতে হবে না। ততক্ষণে আকাশ নিজের জন্য কিছু শার্ট আর প্যান্ট কিনে নেয়, তাও পুরো $। তা দেখে ঋতু আর সেতু তো আরও বেশি অবাক হয়ে যায়। এগুলো কি? কোনগুলো? কত কষ্ট করে তোমার জন্য আমি এইগুলো খুঁজে এনেছি, আর তুমি কি না এইগুলো কি কিনলে? আমি যে এইগুলো পরি। এটা কোনো কথা? তোমার সিক্স প্যাক বডি আর তুমি এইগুলো পরে তা লুকিয়ে রাখতে চাও কেন? সবটা আপনাদের না জানলেও চলবে। আচ্ছা ভাইয়া, চল তাহলে আমরা বাসায় ফিরে যাই, আর তোরা দুজনেও নিজেদের বাসায় যা। আচ্ছা শোন, আজকে তোর বাসায় আমরা আসি। আমার বাসায় কেন? এর আগে কখনো তো আনতেই পারিনি তোদের। এতদিন বলেছি আসিনি, তা আজকে যখন যেতে চাইছি তখন তো আমাদের নিতে পারছিস। দেখ না করিস না। ঠিক আছে চল, তবে কোনো মতলব যদি তোদের মনে থেকে থাকে তাহলে সেটা ভুলেও যেন সামনে না আসে। আসবে না, এভাবে তো নিয়ে চলো। এরপর ওরা গাড়ি নিয়ে যেতে থাকে আকাশের সাথে। ওরা বাসায় পৌঁছে রেস্ট নিতে থাকে। অন্যদিকে শিপন তো হাসপাতালে, কিন্তু শিপনের লোক ভয়ে শিপনের বাবা মিস্টার জাফর ইকবালকে কল দিচ্ছে না। কেননা উনি যদি জানতে পারে ওনার ছেলে এরকম অবস্থা হয়েছে তাহলে তো শিপনের লোককে গুলি এমনিতেই মেরে ফেলবে। এই ভয়ে ওরা কল দেয়নি। এইদিকে কি ব্যাপার শিবন, এতটা সময় হয়ে গেল অথচ আমাকে কোনো কল দিচ্ছ না? তা ও ঠিক আছে তো? আচ্ছা, ওকে একটা কল দিই। এইদিকে কল দিতে থাকে, কিন্তু শিপন তো কল ধরছে না। কেননা ধরবে কি করে, আপনারা তো সবই জানেন। এইদিকে অনেকগুলো কল দেওয়ার পর ওর লোক কল ধরে। হ্যালো বস। আমার ছেলে কোথায়? স্যারের তো। কি হয়েছে শিপন? শিপনের লোক সবটা বলতে থাকে। সবটা শোনার পরে উনি তো রেগে একদম চিৎকার করে উঠে। আর কিছুক্ষণ পরেই হাসপাতালে এসে শিপনের লোককে থাপ্পড় দিতে থাকে। তোরা থাকতে আমার ছেলের এরকম অবস্থা হলো কি করে? বস আমরা পুরো টেস্ট করেছি কিন্তু তাও পারিনি, আর উপর আমাদের 12 জন লোকও মারা গেছে। ওই ছেলের পরিচয় কি? জানি না, তবে স্যার জানে ওই ছেলের সম্পর্কে। তাহলে ওর থেকেই চিনে নেব। তা তো সম্ভব না। মানে কি ডক্টর? আপনার ছেলের অবস্থা দেখে আমি এতটুকু বলতে পারবো, 1 মাসের আগে সুস্থ তো হবে না, এবং কি 15 দিনের আগে তো কথা ও ঠিকমতো বলতে পারবে না, কি না সন্দেহ। তাহলে কি এতগুলো দিন আমি অপেক্ষা করব নাকি? বস আমরা ভার্সিটিতে এসেছে, জিজ্ঞেস করলে কেউ না কেউ তো ঠিকই বলতে পারবে। পুলিশকে খবর দাও, আমি কথা বলবো ওদের সাথে। ঠিক আছে বস। যাও তাহলে। এইদিকে উনি ওই ছেলেকে খোঁজার জন্য সবাইকে লাগিয়ে দেয়। অন্যদিকে দোস্ত, ওটা তোর কেমন ভাই? আগে তো কখনো দেখিনি ওকে। ভাইয়া তো 5 বছর পরে দেশে এসেছে, তাছাড়া আমার সাথে ফোনে যোগাযোগ হতো। তা উনি এখন এখানে আসার কারণ কি ছিল? সেটা তো আমি জানি না। ভাইয়া তো এখানে পড়াশোনা শেষ করবে, তারপর উনি নিজের দেশে আবার ফিরে যাবে। তোর ভাইয়াকে আমাদের খুব পছন্দ হয়েছে, ওর সাথে একটু সেটিং করিয়ে দিবি? ওই তোরা কি আমাকে দালাল পেয়েছিস নাকি যে আমি সেটিং করিয়ে দেওয়ার জন্য বসে আছি? এমন কেন করছিস? তাছাড়া তুই ছাড়া আমার আর কেউ আছে বল? হয়েছে,
আর পাম দিতে হবে না, আমি দেখব। তবে ভাইয়াকে কোনো রকম প্রেশার দেওয়া যাবে না। উনি যদি নিজের ইচ্ছেতে রাজি হয় তাহলে তো ঠিক আছে, নয়তো আমার কোনো কিছু করার থাকবে না। সমস্যা নেই, আমরা মানিয়ে নেব। তোরা দুজনেই কি বিয়ে করবি নাকি? দুজনেই চেষ্টা করব। সেখান থেকে যার কপাল করে সেই হবে লাকি। চেষ্টা তো দুজনেই করব আমরা। সত্যি তোদের মাথাটাই গেছে। আচ্ছা যা, যা খুশি কর তোরা। ওরা দুজনে চলে আসে আকাশের রুমে। এসে দেখে আকাশ শুয়ে আছে আর কম্পিউটারে কি যেন করতেছে, সেজন্য ওর পাশে এসে বসে। কি ব্যাপার, আপনারা এখানে কেন? এসেছি আপনাকে দেখার জন্য। আমাকে দেখার কি আছে? আছে অনেক কিছু। আচ্ছা যাকে, তা কি করছেন? দেখছেন না কাজ করতেছি। ঋতু কম্পিউটারের দিকে তাকায়, কিন্তু ওখানে থাকা কোনো কিছুর দিকে তাকিয়ে ওরা দুজনেই কিছুই বুঝতে পারছে না। থাক, কিছুই তো বুঝতেছি না। আপনাদের আর বুঝে কাজ নেই, আপনারা এখান থেকে যান আর আমাকে কাজ করতে দিন। আকাশ কাজে লেগে পড়ে। অন্যদিকে ঋতু আর সেতু চলে যায় সাথীদের বাসা থেকে, কেননা সন্ধে হয়ে আসাতে ওরা আর থাকতে চায় না। অন্যদিকে জাফর ইকবাল পুলিশ অফিসার থেকে শুরু করে ডিসিকেও কল করে ওনাদের বাসায় আনায়। কি ব্যাপার স্যার, আমাকে ডেকেছেন? তোমাদের ডেকেছি একটা কাজে। কি কাজ? এরপর জাফর আর ওনার লোক সবটা বলতে থাকে। সবটা শোনার পরে বুঝতে পেরেছি আমি। তাহলে এখন যান আর কাজে লেগে পড়ুন। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখন থেকেই দেখতেছি সব কিছু। ইমপ্রেসড। আপনি কাল সকালে যাবেন আর ভার্সিটিতে থাকা সবাইকে এক এক করে জিজ্ঞেস করবেন, আর যতটুকু তথ্য পাবেন সবটা আমাকে জানাবেন। জি স্যার, আমি সকালে রওনা দিব। জাফর সাহেব, তাহলে আমরা আজকে চলি, বাকিটা কাল তথ্য পাওয়ার পর জানাবো। ওকে, তবে তাড়াতাড়ি যেন হয়। চিন্তা করবেন না তা নিয়ে, আমি যত তাড়াতাড়ি পারি আপনাকে রিপোর্ট দিব। ঠিক আছে, তোমরা তাহলে এবার যেতে পারো। ঠিক আছে স্যার। ওরা তো চলে যায়। এইদিকে আকাশ কি করবে বুঝতে পারছে না, কেননা ও এখন বুঝতে পেরেছে ভার্সিটিতে পরের দিন কি হতে পারে। তাও সাথীর সাথে ভার্সিটিতে যায় ক্লাস করতে। গাড়ি থেকে নেমে সাথী ওর ক্লাসে চলে যায়, আর আকাশ যখন ওর ক্লাসে ঢুকবে ঠিক তখনই একটা মেয়ের সাথে ওর ধাক্কা লাগে। এতে ওরা দুজনেই একসাথে ফ্লোরে পড়ে যায় আর ইরার উপরে। এবার আকাশ পড়ে এতেই ও মা গো, মরে গেলাম আমি। এই যে, আপনারও কি এখানে এসেছি নাকি যে ওনাকে ডাকছেন? ওই বলদ কোথাকার ব্যথা পেলে তো সবাই মায়ের কথাই বলে। ঠিক তো? ওই শালার বেটা, শরীরের উপর শুয়ে থাকতে ভালো লাগছে তাই না? শরীর অনেক নরম তো সেই জন্য ভালো লাগছে। তোর ভালো লাগা আমি দেখাচ্ছি। এই বলে আকাশ ওর উপর থেকে ধাক্কা মেরে সরিয়ে নেয়। এরপর দুজনেই দাঁড়িয়ে পড়ে। মেয়ে দেখলেই ধাক্কা খেতে ইচ্ছা হয় তাই না? আপনার মতো মেয়ে সামনে থাকলে এরকম তো হবেই। শরীর তো সামনে থেকে সত্য সব। বিরক্ত ভাব নিয়ে রুম থেকে ইরা তো বের হয়ে গেল। আসলে হবে না কেন, ভার্সিটির প্রথম দিন। এরকম পরিস্থিতিতে যদি আপনাদের সাথে হতো তাহলে আপনারা কি করতেন বলেন? যাক গিয়ে এবার চলুন, এবার গল্পের কাহিনীতে চলে আসি। এইদিকে ভার্সিটিতে পুলিশ আসে আর ওরা সামনে ইরাকে দেখে। আজকে তুমি? জি, আমাকে বলছেন? জি, আপনাকে বলছি। কি জন্য ডাকছেন? তার আগে বলুন, সত্যি সত্যি উত্তর দিবেন তো? প্রশ্নটা তো করবেন আগে। প্রশ্ন না জেনে বলবো কি করে? গতকাল ভার্সিটিতে কি হয়েছিল? তা আমি কি করে বলবো? কেন, আপনি কি ছিলেন না ভার্সিটিতে? জি না। মেয়েটা কেন বললেন? দেখুন, আমি আজকে এসেছি ভার্সিটিতে, আর আজকেই আমার প্রথম ক্লাস। তাছাড়া গতকাল নাকি এখানে মারামারি হয়েছিল, এটা শুধু জেনেছি, এর বেশি জানি না। তা এই সম্পর্কে ভালো তো কে দিতে পারবে? তা তো আমি জানি না। আচ্ছা, এই সম্পর্কে কার কাছ থেকে জানিয়েছেন? এই তো ভার্সিটির অনেকেই তো আছে। ঠিক আছে, আপনি তাহলে আসতে পারেন। ইরা তো চলে যায়। এদিকে পুলিশ অফিসার আরও কিছু ছেলে মেয়েকে জিজ্ঞেস করে, কিন্তু ওরা ঘটনা তো বলে, কিন্তু ওরা কেউ ছেলেটাকে চিনে না সেজন্য। স্যার এখন কি করব? কি করবো সেটাই ভাবতেছি। ওই ছেলে সম্পর্কে ডিটেলস জানতে হবে, নয়তো ডিসি স্যার তো আমাকে অবশ্যই শেষ করে ছাড়বে। আচ্ছা, আমরা এতটুকু তো জানি ওই ছেলে নতুন, তাহলে প্রতিটা ইয়ার প্রথম বর্ষের ছেলের খোঁজ নিলেই হলেই হয়। আরে ওই ছেলেটা নতুন, এটা কি ঠিক আছে?
কিন্তু যে কোনো বংশেই তো ভর্তি হতে পারে। স্যার এটা তো ভেবে দেখিনি। তোর মাথায় যদি এগুলো ঢুকতো তাহলে তো তুই আজকে আমার জায়গায় থাকতি। আচ্ছা এখন তাহলে কি করব? কলেজের প্রিন্সিপাল স্যারের কাছে যাব আর গত 10 দিনে কে কে ভর্তি হয়েছে ওদের লিস্ট নিব, তাহলে আমাদের জন্য কেসটা সহজ হয়ে যাবে। সত্যি স্যার, আপনার মাথায় অনেক বুদ্ধি আছে। এরপর ওরা স্যারের কাছে যায় আর যারা নতুন ভর্তি হয়েছে ওদের ডিটেলস আর ছবি সহ কিছু ডকুমেন্ট নিয়ে বের হয় ভার্সিটি থেকে। ওই নিয়ে ওরা চলে আসে ডিসি অফিসে আর ওনাকে সবটা দেখায়। স্যার এটাই ভর্তি হয়েছে, এবার এখান থেকে খুঁজে বের করবো কি করে? একটা কাজ করো, তুমি এইগুলো নিয়ে হসপিটালে বা জাফর ইকবালের বাসায় চলে যাও। আর ওনার লোকেরা তো ওই ছেলেকে দেখেছে, তাহলে ওই লোকগুলো ঠিকই চিনতে পারবে ওই ছেলেটাকে। স্যার এই বুদ্ধিটা কেন আমার মাথায় আসেনি? সব বুদ্ধি যদি তোমার মাথায় আসতো তাহলে তো তুমি আমার জায়গায় থাকতে। বুঝেছি, আমি তাহলে চলি স্যার। ওই দিন ডিসি আর পুলিশ আসে জাফর ইকবালের কাছে। কোনো তথ্য কি জানতে পেরেছ? জি, আপনার লোকেদের ডাকেন, তবে ওদেরকেই ডাকবেন যারা ওই দিন মার খেয়েছিল। ওই তোরা কোথায় আছিস? এদিকে আয়। বস আমাদের ডেকেছেন কি? এখানে কিছু ছবি আছে, তোরা এই ছবিগুলো দেখ আর এটা বল ওই দিনে যে ছেলেটা এখানে আছে কিনা। জি বস, দেখতেছি। ভালো করে দেখ। এরপর ওরা ছবি দেখে, কিন্তু ওখানে আকাশের ছবি ছিল না। কিন্তু কেন ছিল না তা তো আপনারা বুঝতে পারছেন না। আসলে আবার অনেকের মাথায় ঢুকছে না, তাহলে আপনাদের একটু ডিটেলসে বলি। আসলে আকাশ ওই ভার্সিটিতে ভর্তি হয়েছে 2 মাস আগে, আর ওই সব কিছু সাথী ব্যবস্থা করেছিল। কিন্তু পুলিশ অফিসারগুলো তো 10 দিনের মধ্যে যারা ভর্তি হয়েছে তাদের লিস্ট এনেছিল, সেজন্য ওখানে আকাশের কোনো ছবি ছিল না। তোরা কি ভয় পাস নাকি? আমাকে বল তো। দেখ, আমার ছেলেকে মেরেছে আর আমি ওই ছেলেকে এখনও খুঁজে পাচ্ছি না। এটা যদি আমার ছেলে কখনো বুঝতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছিস তো? কিন্তু বস ওই ছেলেটার ছবি এখানে না থাকলে আমরা কি করব বলেন? তুমি এই কাদের ছবি এনেছো যে ওই ছেলেটার ছবিই নেই? ওই ছেলেটা নাকি নতুন ভর্তি হয়েছে, সেই জন্য আমরা 10 দিন আগে যারা ভর্তি হয়েছে এখন পর্যন্ত ওদের লিস্ট নিয়ে এসেছি। এবার 1 মাসের মধ্যে যারা ভর্তি হয়েছে তাদের ছবি আর ডিটেলস নিয়ে আসো। জি স্যার, এখনই যাচ্ছি। পুলিশ অফিসার চলে আসে ভার্সিটিতে আর ওখানে 1 মাসের ডিটেলস আনে, কিন্তু তাও কোনো ছবি মেলাতে পারেনি। এতে তো জাফর অনেক রেগে যায়। তোদের দিয়ে কোনো কাজ হচ্ছে না। সামান্য একটা ছেলেকে তোমরা খুঁজে বের করতে পারছো না, সেখানে বড় বড় অপরাধীকে কীভাবে তোমরা খুঁজে বের করবে? আমি যত তাড়াতাড়ি পারি ওই ছেলেকে খুঁজে বের করব, কথা দিলাম। জাফরকে অনেক কিছু বুঝিয়ে ওরা তো চলে আসে, কিন্তু ওরা কি আজও আকাশের খোঁজ দিতে পারবে? আচ্ছা যাক গিয়ে সামনে কি হচ্ছে না হচ্ছে নিয়ে আলোচনা করি। কয়েকদিন আকাশ ভার্সিটিতে আসেনি, কারণ সাথী বলেছে ওই দিনের ব্যাপারটা নিয়ে পুলিশ বারবার ভার্সিটিতে এসে ঘুরে যাচ্ছে, সেজন্য আকাশকে মানা করেছিল ভার্সিটিতে না আসার জন্য। 5 দিন পর আসে ভার্সিটিতে সাথীর সাথে, তখন ঋতু আর সেতুও আসে ওদের কাছে। এতদিন ধরে আসনি কেন? জানো কতটা মিস করছি তোমাকে। রাগ তোদের মিস করা। ভার্সিটিতে কয়েকদিন ধরে তো দেখতেই পাচ্ছিস কি হচ্ছে এসব। এত কিছুর ভিতরে ওকে আমি নিয়ে আসবো কি করে? তা তো ঠিক বলেছিস, কিন্তু এরপর কোনো ঝামেলা হবে না তো? জানি না, আমার তো ভয় করছে। এই ভয় পেলে কি হবে? তাছাড়া আমি তো আছি, সবটা সামলে নিব, চিন্তা করিস না। তুই কি করে যে এরকম একটা সিচুয়েশনে শান্তি থাকতে পারি তাই বুঝি না আমি। তোর কি একটুও ভয় করে না? ভয় বলতে কোনো শব্দ নেই, তাই এই সব বিষয়ে তোদের কোনো টেনশন নিতে হবে না। ঠিক আছে। এরা আড্ডা দিচ্ছে, তখনই ভার্সিটির ভিতর থেকে কেউ একজন দৌড়াতে দৌড়াতে আসতেছে আর সাথে চিৎকার দিতে থাকে। একটু ভালো করে তাকিয়ে দেখে ওটা ইরা ছিল। বাঁচাও আমাকে, এই ছেলেগুলোর হাত থেকে বাঁচাও। এইদিকে আকাশ ওখান থেকে উঠে যেতে থাকবে, তখনই সাথী ওকে আটকে দেয়। দেখ, এমনিতেই ঝামেলা করা ঠিক না। কি বলছিস তুই? একটা অসহায় মেয়েকে সাহায্য করা তো দায়িত্ব আমার। তুই ছাড়া তো আরও অনেক ছেলে আছে, তাহলে তোকেই কেন যেতে হবে? চিন্তা করিস না, কিচ্ছু হবে না আমার। ওদের কাছ থেকে উঠে ইরার সামনে এসে দাঁড়ায়, কিন্তু ইরা দৌড়ের কারণে নিজেকে সামলাতে না পেরে আকাশের উপর এসে পড়ে। এতে ঋতু আর সেতু তো হিংসে জ্বলে যাচ্ছে।
ওই মেয়েটার সাথে কেন বারবার এমন হচ্ছে? সেটাই তো, বারবার ওর সাথেই কেন ধাক্কা লাগবে? তা তুই ওই মেয়েকে জিজ্ঞেস করে নিস। তোরা চুপ করবি? ওরা চুপ হয়ে যায়। এইদিকে ইরাকে উঠিয়ে নেয়। তারপর আজকেও আপনি? তাহলে কি চলে যাব নাকি? না না, যাবেন না, প্লিজ আমাকে বাঁচান। বারবার আপনার পিছনেই কেন ওরা পড়ে? আমি তো অনেক সুন্দরী, সেই জন্য। ইয়ার কি মারেন আমার সাথে? আমি কি জানি না কি ওরা কেন আমার দিকে এসেছে? ওই তোর কথা শেষ হলে মেয়েটাকে রেখে তুই যেতে পারিস। কথাগুলো কি আমাকে বলছিস? তুই ছাড়া আর কেউ কি আছে এখানে? আমি যখন ওকে বাঁচাতে এসেছি তখন তোরা কেন আসলি ওর ক্ষতি করতে? বুঝেছি, তোকে একটু টাইট দিতে হবে। আমি কি নাট নাকি যে তুই টাইট দিবি? তোর এত কথা শুনতে রাজি না। ওই তোরা চুপ করে দাঁড়িয়ে আসিস কেন? ওকে মার। এরপর বাকি ছেলেগুলো মারতে আসে আর আজকেও ওরা মার খেয়ে শুয়ে আছে মাঠে। তারপর ওদের কিছু বন্ধু আসে আর ওদের নিয়ে ওখান থেকে চলে যায়। ওরা যাওয়ার আগে আকাশকে কিছু হুমকি দিয়ে যায়। এদিকে ইরা তো শুধু তাকিয়ে আছে, কোনো কিছু বলছে না। কেন বলছে না তা আপনারা পরে জানতে পারবেন। ওদের মোটামুটি মারা হলে এবার যেতে পারেন। আচ্ছা, অনেকবার আমাকে বাঁচিয়েছেন, তা আমরা কি বন্ধু হতে পারি? শুধু বন্ধু, এর বেশি কিছু না। ঠিক আছে, তাছাড়া আমরা দুজনে তো সেম ক্লাসে। তা তো জানি না। আমি জানি। আচ্ছা, তোমার নাম্বার দাও, নাম্বার কেন? দরকার পড়লে যেন কল দিতে পারি। এরপর কি করার, নাম্বার দিয়ে দেয়। ইরা তো চলে যাবে তখনই। আচ্ছা, আমরা তার চেয়ে ভালো একটু আড্ডা দিই, কথাবার্তা বলি। আমার সাথে আমার খালাতো বোন আর ওর বান্ধবী আছে, আমি তো ওদের সাথে আড্ডা দেই। আসলে আমি নতুন তো, সেই জন্য এখনো কারোর সাথে তেমন একটা পরিচয় হয়নি। আমিও সেম, তাহলে চলো আজকে তোমাদের সাথেই আড্ডা দিই। ইরা আর আকাশ তো আসতে থাকে। এদিকে সেতু আর ঋতু তো রাগে ফেটে যাচ্ছে, কেননা একে তো মেয়েটাকে বাঁচালো আর মেয়েটা এখন ওর সাথেই আসতেছে। এই জন্য তোমাদের সাথে পরিচয় করে দেই, ওর নাম ইরা, আমার ক্লাসে পড়ে আর আমারই মতো নতুন। এরপর ওরা একে একে পরিচয় হতে থাকে। তবে ইরা এতক্ষণে লক্ষ্য না করলেও এবার আকাশের পোশাকের দিকে লক্ষ্য করে। কেমন একটা ঢোলাঢালা শার্ট প্যান্ট। কিন্তু সেতু আর ঋতু কী করে আকাশের সাথে বন্ধুত্ব করে সেটাই ভাবছে একটু পরে। আমিও তাহলে চলি। ঠিক আছে, যাও। আমরাও কিছুক্ষণ থাকবো, তারপর যাব। তাহলে আমিও থাকি। আরে না, তোমাকে কষ্ট করে থাকতে হবে না। আরে আমি তো ভাবছিলাম তোমরা চলে যাবে, সেই জন্য আমিও যাওয়ার জন্য বলছি। তোমার কাজ থাকলে যেতে পারো। আমার কোনো কাজ নেই। এইদিকে ওরা লক্ষ্য করে ইরা আকাশের সাথে বেশিরভাগ কথা বলার চেষ্টা করে চলেছে। সেই জন্য এই সাত চুন্নির জন্য তো আকাশের সাথে কথাই বলতে পারছে না। এই মেয়েটার জন্য আকাশের সাথে যে ঠিকভাবে কথা বলবো তাও পারছি না। এই মেয়েটাকে নিয়ে যে কি করব, মন চায় কষিয়ে থাপ্পড় মারি, কিন্তু সিনিয়র আপু বলে বেঁচে গেল। কি ভাবছিস তোরা? কই কিছু না তো। তাহলে চুপ করে আছিস কেন? কথা যে বলবো তাও তো পারছে না। উনি তো একাই সব কথা বলে নিচ্ছে, আমাদের তো কথা বলার সুযোগই দিচ্ছে না। সরি, আসলে আজকে প্রথম কথা হচ্ছে তো, সেই জন্য এরকম হচ্ছে। সমস্যা নেই, তুমি কথা বলো। আচ্ছা, তোমরাও কথা বলো। তোমরা কি চুপ করে বসে থাকবে? ওরা তো এমনিতেই অনেক কথা বলে, এখন না বললেও সমস্যা নেই। এদিকে ইরা কিছু বলতে যাবে তখনই আকাশের ফোনে একটা কল আসে। কল রিসিভ করে আলাদা জায়গায় চলে যায় কথা বলার জন্য। 5 মিনিট পর ফিরে আসে। তাড়াতাড়ি চলো এখান থেকে, আর আপনাদের থাকতে হবে না এখানে। কেন, কি হয়েছে? যাদের মেরেছি ওরা লোক নিয়ে আসতেছে। তা এতগুলো ছেলেকে যখন মারতে পেরেছেন, ওদের কেন পারবেন না? কারণ ওরা 30 জনের বেশি আসতেছে, আর এভাবে একা লড়াই করে তোমাদের বিপদে ফেলতে পারবো না। সময় সেই হাতে, ওরা 10 মিনিটের মধ্যে চলে আসবে। ভাইয়া, তুই এত কিছু জানিস কি করে? সবটা এখন জেনে কি করবি? তাড়াতাড়ি যেতে হবে। ঠিক আছে, চলো তাহলে। এইদিকে ওরা তো বেরিয়ে পড়া 1 মিনিট পরে ভার্সিটিতে 5টা গাড়ি আসে। ওরা কিছু ছেলেকে ভয় দেখিয়ে ওদের থেকে সত্যটা জেনে নেয়। তারপর ওই দিকে যেতে থাকে। এই দিকে ঋতু আর সেতু তো আলাদাভাবে এদিকে যায়, আর সাথী আর ইরাকে পাঠিয়ে দেয় আলাদাভাবে।
কেননা আকাশ ভালো করে জানে ওরা আকাশকে খুঁজে নিবে, সেজন্য সাথীকে সাথে রাখেনি। তাই আকাশ কাউকে কল দেয়। যেভাবে হোক ওদের লোকেশন আমাকে তাড়াতাড়ি করে পাঠাও, আর আমার লোকেশন এই নাম্বারে পাঠিয়ে দাও। অপর প্রান্ত থেকে কেউ একজন লোকেশন আর যা যা করা লাগে তা দিয়ে দেয়। ওই লোকেশনে দেখতে থাকে। তবে আকাশ ভালো করে জানে ওদের হাতে হাতিয়ার আছে, সেজন্য কোনো প্রকার রিস্ক নিতে চায়নি। সেজন্য ওদের কৌশলে নিয়ে আসে জঙ্গলে, কেননা জঙ্গলে কৌশলে মারা যায়। তার উপর গুলি করলে তো গাছে লাগলে নিজেকে রক্ষা করা যায়, সেজন্য বেশিরভাগ সিনগুলো জঙ্গলে করা হয়। জঙ্গলে গাড়ি থামিয়ে ভিতরে চলে আসে আর ওদের জন্য অপেক্ষা করতে থাকে। ওরাও 1 মিনিট না হতেই চলে আসে। এইদিকে আকাশের কাছে কোনো প্রকার অস্ত্র নেই, আর নাই কোনো ছুরি আছে, সেজন্য নিজেকে বাঁচানোর জন্য এইদিকে আসা। তখনই ভাইয়া, তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি। তা তুই এখন কল কেন করতে গেলি? তুই ঠিক আছিস কি না তা জানার জন্য। এখন তো উল্টো বিপদে ফেলে দিলি। কি হয়েছে বলবি তো? পরে বলবো তোকে, এখন কল রাখি। কল কেটে মোবাইল সাইলেন্ট করে রাখে, কেননা সাথীর উপর বিশ্বাস নেই। যদি কল দিয়ে বসে তখনই তো ধরা খেয়ে যাবে। আর এরকম বোকার মতো সব জায়গায় কল আসার জন্য অনেকে মাঝে মাঝে বিপদে পড়ে অনেকবার। সেজন্য এই সব অবস্থায় যখন পড়বেন মোবাইল রিংটং অফ রাখবেন, তাহলে আপনার শত্রুরা মোবাইলের সাউন্ড শুনে আপনাকে ধরে ফেলবে। সেজন্য এই বিষয় থেকে সাবধান থাকবেন। একটু পরে ওখানে আরও কয়েকটা গাড়ি আসে। ওরা এসেই ওই ছেলেগুলোর উপরে গুলি করতে থাকে। এতে ওদের অনেকে তো মারা যায়, আবার অনেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। যারা পালিয়ে যায় তাদের আর কিছু করা হয়নি, বাকিরা তো ওখানেই মারা গিয়েছে। একটু পরে তোমাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না। ঠিক সময়ে না আসলে তো আমাকে ওরা কিমা বানিয়ে ফেলতো। আচ্ছা যাই হোক, এখন তোমরা আসতে পারো। ওরা মুশকি হাসি দিয়ে চলে যায় ওখান থেকে। এরপর ওখান থেকে বের হয়ে আকাশও চলে আসে। বাসায় ফিরে দেখে সাথী চিন্তিত হয়ে বসে আছে, সেজন্য ওর পাশে এসে বসে। তোর এতক্ষণ লাগলো কেন আসতে? আমি তো ওখানে খেলতে যাইনি যে তাড়াতাড়ি ফিরে আসবো। তারপরও তোর এত লেট দেখে আমার যে চিন্তা হলো অনেক। কি হয়েছে সাথী? কি নিয়ে চিন্তিত তুই? তেমন কিছু না আম্মু। আকাশ ফিরতে এত লেট করলে কেন? খালা, আমার কাজ ছিল, সেই জন্য আমি বাইরে গেলাম। ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ওকে খালা, তুমি খাবার দাও, আমি ততক্ষণে ফ্রেশ হয়ে আসি। এদিকে সবটা তো বরাবর হতে থাকে। অন্যদিকে ওই লোকগুলো চলে আসে জাফরের কাছে। কি ব্যাপার, তোদের এই হাল হলো কি করে? বস, আজকে ওই ছেলেকে মারতে গিয়েছিলাম, কিন্তু কই থেকে কালো পোশাক পরে কয়েকজন লোক এসে আমাদের উপর গুলি করতে থাকে। এতে অনেকে তো মারা গেছে, কিন্তু আমরা কয়েকজন বেঁচে ফিরতে পেরেছি। আচ্ছা, ওই ছেলেটা আর এই ছেলেটাই এক কি নয় তো? আমরা তো ওই ছেলেটার মুখটাও দেখিনি। তোদের দিয়ে কোনো কাজই হচ্ছে না, কোনো একটা কাজ তোরা ঠিকভাবে করতে পারছিস না। কি করব, ওই লোকগুলো যদি না আসতো তাহলে তো এই সমস্যার মধ্যে পড়তে হতো না। আচ্ছা যা, গিয়ে তোরা এখন যা। লোকগুলো তো চলে যায়। পরের দিন ওরা সবাই মিলে ভালোভাবে আড্ডা দিতে থাকে। এখন ওদের মধ্যে আগের চেয়ে ভালো বন্ধুত্ব হয়ে যায়। একটু পরে আকাশ, চলো না আমরা কোথাও থেকে একটু ঘুরে আসি। কেন যাব? ওই তোরা যাবি মানে? আমিও যাব তোদের সাথে। তোদের আমি একা একা যেতে তো দিব না। তাহলে আমিই বা বাকি থাকি কেন? আমিও যাবো তোমাদের সাথে। সবাই যখন যাবে আমি আর কেন বাদ পড়বো? তাহলে চলো আমরা 5 জন মিলে ঘুরে আসি। কিন্তু আমি যাব না। আকাশের কথায় ওদের মুখে হাসি মলিন হয়ে গেল, কেননা আকাশ যে এরকম করবে তা তো ওরা ভাবতেও পারেনি। কেন তুমি যাবে না? তোমরা মাত্র 4টা মেয়ে আর আমি একটা ছেলে যাব, সবাই শুনলে কি বলবে? কে কি বললো তাতে আমাদের কোনো কিছু যায় আসে না। আমারও সেম। তোমাদের সমস্যা থাকলেও আমার কোনো সমস্যা নেই। তাছাড়া চলো, অনেক মজা হবে। যাই চাইবে তাই পাবে। কিন্তু কোনো ঝামেলা করবে না। ঠিক আছে, এখন তাহলে কোথায় যাওয়া যায় দেখ। সব খরচ আমার। তুই এত কিছু পাবি কোথায়?
তোকে চিন্তা করতে হবে না, কবে যাবি তা শুধু ঠিক কর। এদিকে ওরা দিন তারিখ ঠিক করে রাখে। সবাই নিজেদের পরিবারকে মানিয়ে নেয়। আকাশ যেহেতু যাবে সেজন্য আকাশের খালা ও সাথীকে যেতে দেওয়ার জন্য রাজি হয়। ওরা ওই দিন গাড়িতে ওঠে, কিন্তু গাড়িতে বাঁধলো একটা সমস্যা। এখন তাহলে চলুন সে সমস্যা নিয়ে আলোচনা করি। ওরা চারজনই আলাদাভাবে সিটে বসে, আর সবার পাশের সিট ফাঁকা। যখনই আকাশ গাড়িতে ওঠে, আকাশ, তুমি আমার সাথে বসো। তোর সাথে কেন বসবে? ও আমার সাথে বসবে, আমার পাশে। তুই চুপ কর, আমি ওর জন্য জায়গা রেখেছি, সেজন্য ও আমার পাশেই বসবে। ওরা তো এই নিয়ে ঝগড়া করতে থাকে, কিন্তু আকাশ কি করবে বুঝতে পারছে না। কেননা সাথী এসে ইরার সাথে বসেছিল। এখন শুধুমাত্র ঋতু আর সেতুর পাশের সিট ছিল ফাঁকা। তখন আমি আর সাথী একসাথে বসবো, আর বাকিরা কে কিভাবে বসবে তা আমি জানি না। দেখ ভাইয়া, আমি যদি তোর পাশে বসি, ইরাপু আবার একা হয়ে যাবে। সেই জন্য আমরা তিনজন এদিকে বসি, আর ওরা দুজন একসাথে বসবে। সাথী কথা ওরা আর ফেলতে পারে না। এইদিকে ওরা ওই অনুযায়ী বসে থাকে, কেউ কোনো কথা বলছে না। তবে সাথী আর ইরা সাথে আকাশ তো গল্প করতে থাকে। ওরা দুজন দেখতেছে আর রাগে ফেটে যাচ্ছে। ইরা তো আকাশের খুব কাছাকাছি চলে আসে বারবার। আমিও তাই দেখতেছি। এই ইরার তো একটা ব্যবস্থা করতে হবে। কি করবি ওদের? তা তো পরে দেখতে পারবি। ওরা যেখানে যাওয়ার ছিল সেখানে তো চলে আসে। ওখানে এসে ওরা মোটামুটি আলাদা রুম নেয়। ওরা চারজন 2 রুমে, আর আকাশ একটা রুম নেয়। পরের দিন সকালে ওরা বের হয় সমুদ্র দেখার জন্য। তখন আকাশ সাথীর সাথে কথা বলছিল। তখন ইরা আকাশের দিকে তাকিয়ে দেখতে থাকে, যা ঋতু আর সেতুর চোখ এড়িয়ে যায়নি। সেজন্য ঋতু আর সেতু একটা বুদ্ধি বাহির করে। আচ্ছা শোন, আকাশকে যদি আমাদের পেতে হয় তাহলে তো এই ইরাকে সরাতে হবে। কিন্তু ইরা যদি চলে যায় ওর লাইফ থেকে, তাহলে আমি আর তুই মিলে চেষ্টা করব আকাশকে পাওয়ার। আমাদের দুজনের থেকে আকাশ যাকে পছন্দ করবে সেই আকাশকে বিয়ে করবে। ওকে, আমি রাজি। এখন কি করতে হবে সেটা বল। কি বললে ওই মেয়েটা থেকে আকাশে দূরে রাখা যাবে তা বল। বেশ কিছু করতে হবে না, আমরা শুধু ওই মেয়েটার ক্ষতি করে যাব যখনই সুযোগ পাবো। তাহলে ও আকাশের পাশে থাকতে পারবে না ঠিক মতো। এভাবে না বলে ডিটেলসে বল আমাকে। শোন তাহলে। এরপর ঋতু ওর বান্ধবী সেতুকে সবটা বলতে থাকে। সবটা শুনে সেতু, কিন্তু ওদের মধ্যে কি কথা হচ্ছে তা আপনাদের না জানলেও চলবে। চলুন এবার গল্পে ফিরে আসি। ওরা পানি নেমে যায় একটু পরে। তোকে যা বলছি মনে আছে তো? সবটা মনে আছে, তুই শুধু আমার পিছনে থাকবি। ওরা নিজেদের মধ্যে সবটা করে নিতে থাকে। তখনই সাথীর চিৎকার শুনে আকাশ ওর সামনে আসে। কি হয়েছে, এভাবে চিৎকার কেন করলি? ভাইয়া, ইরা ডুবে গিয়ে পানি খেয়ে নিল। এখন তো পানি বের করতে হবে। তাহলে আমাকে না ডেকে তুই নিজে তো বের হতে পারিস। তুই বাহির কর। তোর কি মাথা ঠিক আছে? আমি বের করব পানি? আকাশ তো ঠিকই বলেছে, ও কোনো পানি বের করে। তার চেয়ে বরং আমরা ওকে হসপিটালে নিয়ে যাই। তার কোনো দরকার নেই। ভাইয়া, তুই পানি বের কর, নয়তো ও মারাও যেতে পারে। এবার আকাশ মানা করতে পারল না। ইরার পেট থেকে পানি বের করতে থাকে। তবে কিভাবে বের করে তা সবাই বুঝতে পেরেছেন। সেজন্য সে কথাটা আর ভেঙে বললাম না। একটু পরে ইরার জ্ঞান ফিরে। সবটা দেখে তো অনেক লজ্জা পেয়ে যায়, কেননা এর আগে এরকম পরিস্থিতিতে বা এরকমভাবে ইরার সাথে কেউ করেনি। ইরা যখন উঠে বসে, সরি, আমি চাইনি এরকম কিছু করতে। আরে এখানে খারাপের বা লজ্জার কি আছে? তাছাড়া ভাইয়া, তুই তো ইচ্ছে করে কিছু করিস নাই। তুই তো ওকে বাঁচানোর জন্যই করেছিস সব কিছু। তাহলে তুই সরি কেন বলবি? তাকে আমি কিছু মনে করিনি। আমার জীবন বাঁচাতে যাই করেছেন তাতে আমি এতটুকুও দোষ দিব না আপনার। এইদিকে ইরা তো এখন আকাশের উপর অনেকটা দুর্বল হয়ে গেল। এইদিকে সেতু আর ঋতু তো আরও বেশি রেগে ফেটে যাচ্ছে।
ওরা ওখানে আরও বেশিক্ষণ ধরে থাকতে থাকে। এবার 3 দিন কেটে যায়। ইরা তো আকাশের উপর অনেকটা দুর্বল হয়ে পড়ে, যা ঋতু আর সেতু না বুঝলেও সাথে ঠিকই বুঝতে পেরেছে একটু পরে। ব্যাপারটা কি আপু? কোন ব্যাপার? আকাশ ভাইয়ের পিছুই এখন আর ছাড়ছো না। তেমন কিছু না। আমি কিন্তু সবই বুঝতে পারি। সবটা বুঝতে হবে না। আচ্ছা, আমরা ফিরবো কখন? আর মাত্র একদিন থাকার পর। তবে ওই দিনই কিন্তু লাস্ট। কিসের জন্য? যদি ভালোবাসো তাহলে এখনই বলে দাও, নয়তো কি? ওই যে সেতু আর ঋতু, ওরা দুজনেই তো ভাইয়াকে অনেক বেশি ভালোবাসে, আর ভাইয়াকে ওরা পেতেও চায়। তা তোমার ভাই, সে কি ওদের পছন্দ করে? ওরা তো ভাইয়াকে অনেকবার বলেছে, কিন্তু ভাইয়া তো ওদের কোনো ভাবেই পাত্তা দিচ্ছে না। কি বলো? আমি ঠিক বলেছি। তাছাড়া ওরা তো ভাইয়াকে কিছু অফারও দিয়েছে। কি আবার? কানে কানে বলি তোমায়, বাকিটা শুনলে সমস্যা আছে। পাখিরা তো অনেক দূরে। কিন্তু ওরা না জানলেও পাঠক পাঠিকারা তো শুনে নিবে। ওরা শুনলে তো আবার ওদের খারাপ ভাববে, সেজন্য কানে কানে বলতে চেয়ে। ঠিক আছে, বলো। এরপর সাথী তো বলতে থাকে, ইরা তো শুনছে আর অবাক হচ্ছে, যার সাথে মিটমিট করে হাসতে থাকে। সত্যি এরকম প্রস্তাব অন্য ছেলেরা পেলে তো আগেই রাজি হয়ে যেত। জানি আমি। কিন্তু এই কথাটা তুমি জানো কি করে? ভাইয়া আমাকে বলেছে, সেজন্য দেখছো না ভাইয়া কেমন করে ওদের কাছ থেকে দূরে দূরে পালাচ্ছে। তা এরকম বান্ধবী নিয়ে তুমি চলবে কি করে? আরে ওরা তো মেয়ে হিসেবে অনেক ভালো, কিন্তু ভাইয়াকে দেখার পরে ওরা ভাইয়াকে এত পছন্দ করেছে যে এখন ভাইয়াকে ছাড়া অন্য কোনো ছেলেকে ওদের পছন্দই হয় না। সবই বুঝলাম। তাছাড়া আমিও তোমার ভাইকে একটু একটু পছন্দ করি, কিন্তু এখনো জীবন সঙ্গী যে করবো ওই রকম ভাবে কখনো ভেবে দেখিনি। আচ্ছা, এখন যে কাজে এসেছি তা করি। ওরা ওই দিনের মতো ঘুরতে বের হয়। এবার তো ইরা চোরাবালিতে পড়ে যায় হাঁটতে এসে। বাঁচাও আমাকে, বাঁচাও। এইদিকে ইরার চেঁচামেচি শুনে ওরা খুঁজে পায় ইরাকে। তুই এভাবে এখানে পড়লি কি করে? আমি তো জানতাম না। তাছাড়া কোনো বোর্ডও নেই এখানে যে দেখে বুঝবো এখানে ডেঞ্জার আছে বা বিপজ্জনক কিছু আছে। এখন কথা বন্ধ দিয়ে ওকে বাঁচতে তো হবেই। আরে আকাশ, ওকে বাঁচাতে এসে তো তুমি নিজেই মারা যেতে পারো। সেতু কিন্তু ঠিক কথা বলেছে। আকাশ, তুমি ওকে বাঁচাতে এসে নিজের ক্ষতি করে বসো না। তোমরা দুজন চুপ করো। ওকে এভাবে বিপদে ফেলে যেতে পারো না। যদি এখান থেকে যাই, ওকে সাথে করে নিয়েই ফিরবো। ধমক শুনে ওরা আর কিছু বলেনি। আকাশ নিজের প্যান্টের বেল্ট খুলে একদিক ইরার দিকে মারে, অন্য দিকটা ধরে রাখে। এটা তোমার হাতে পড়ে নাও, আর তোমরা আশেপাশে দেখো কোনো দড়ি পাও কিনা। ঠিক আছে, দেখছি। ওরা আশেপাশে দেখতে থাকে। এইদিকে ঋতু আর সেতু দড়ি দেখতে পায়। চলো এই দড়িটা নিয়ে যাই। কি করছিস তুই? কই, কি করলাম? আমরা চলে যাই, ওই মেয়েটা মারা যাক। কিন্তু দড়ি নিয়ে গেলে তো ওকে সহজে উদ্ধার করে ফেলবে। তা তো ঠিক বলেছিস, কিন্তু তাই বলে একটা মেয়ে এভাবে মরতে দিব? আসলেও আকাশকে পাওয়ার জন্য ওই মেয়েকে এভাবে তো মরতে দিতে পারি না। তাছাড়া ওই মেয়ে তো আকাশকে নাও ভালোবাসতে পারে। সেটা এখন চল, এটা খুলে নিয়ে যাই। ওরা দড়ি খুলতে থাকে। ওইদিকে আকাশ ওখানে ওর বেল্ট ধরে আছে, তবে ইরা প্রায় মাঝ বরাবর নিচে আটকে পড়েছে। ছেড়ে দাও আমাকে। ছেড়ে কেন দিব? আমাকে বাঁচাতে পারবে? সেই জন্য আমাকে বাঁচাতে এসে নিজের জীবনটা এভাবে নষ্ট কেন করবে? দেখো, তোমার কিছু হতে দিব না। ওরা চলে আসবে দড়ি নিয়ে। অনেকক্ষণ হয়ে গেল, ওরা তো আসছেও না। চলে আসবে, চিন্তা করো না। এইদিকে ইরাকে বাঁচাতে আকাশকে ওর কিছুটা বালিতে নামতে হয়েছে। এতে আকাশ হাঁটু পর্যন্ত নিচে নেমে গেল। এইদিকে ইরা আকাশে কি বলবে তা নিজেও বুঝতে পারছে না, কেননা কোনো স্বার্থ ছাড়া আকাশ নিজের জীবন বাজি রেখে ইরাকে বাঁচাচ্ছে। এইদিকে ওরা এসে দেখে আকাশও অনেকটা বালিতে আটকে পড়েছে। ভাইয়া, তুই কেন নিচে নামতে গেলি? নিচে না নামলে ও তো আরো বেশি নিচে আটকা পড়তো। তাই বলে তুই নিজেরই বিপদ ডেকে আনবি? আমি আকাশকে অনেকবার বলেছি, কিন্তু ও আমার কোনো কথাই শুনছে না।
ওই তো ওরা দুজনে দড়ি নিয়ে এসেছে। এরপর ওরা দড়ি আনলে বাকি তিনজন মিলে আকাশকে ওঠায়, কিন্তু এখনও আকাশ বেল্ট ধরে রেখেছে। এরপর 20 মিনিট পর ইরাকে ওরা বের করে ওই বালি থেকে। বের হতে ইরা এসে আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। প্রায় 5 মিনিট হয়ে যায়, ইরা এখনও জড়িয়ে ধরে আছে। এইদিকে সেতু আর ঋতু তো রেগে ফেটে যাচ্ছে, যার সাথে ওদের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে। সেজন্য ওরা কিছু বলার আগে ইরা আর ইরা আপু এখন অনেক সময় পাবে জড়িয়ে ধরার জন্য, এখন তো ছাড়ো। ইরা এবার ব্যাপারটা বুঝতে পেরে ছেড়ে দেয়। এইদিকে বেচারা আকাশের তো দম আটকে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। সেটাই তো এতক্ষণ ধরে রাখছি, কি দরকার ছিল? সেটাই তো। তোমরা দুজন চুপ করবে? এখন চলো এখান থেকে, হোটেলে ফ্রেশ হয়ে সবাই ব্যাগ গুছিয়ে নাও। আমরা এখন এখান থেকে বের হব আজকে। ঠিক আছে ভাইয়া। এরপর ওরা ওখান থেকে বের হতে যাবে, তখন ওখানকার কিছু লোকাল ছেলে আসে ওদের কাছে। ওই তোরা এখনো কি করছিস? তা জেনে তোদের কি কাজ? বাহ, আমাদের এলাকায় এসে আমার সাথেই উঁচু গলায় কথা। তোরা এখান থেকে যাবি নাকি আমি? তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? তুই কি বাচ্চা নাকি যে তোকে ভয় দেখাবো? তাহলে চারদিকে তাকিয়ে 5 থেকে 6টা ছেলেকেও দেখে তোর ভয় লাগছে না? ভয় তো লাগবে তোদের। আমাদের কেন? তা কি এখনই বলতে হবে? তুই কি ভেবেছিস তুই একা এত সুন্দর সুন্দর মেয়েকে নিয়ে আসবি ঘুরতে, আর আমরা ছেড়ে দেব তোকে? দেখ, এখানে ঝামেলা চাই না, সেই জন্য ভালো হবে চলে যায় এখান থেকে। তোকে ছেড়ে দিয়ে ওই মেয়েগুলোকে নিয়ে যাব। ওই তোরা যার যাকে পছন্দ হয় নিয়ে চল। ওরা সামনে আসতে আকাশের কোমরের দিকে তাকিয়ে ওরা ভয় পায়। কী জন্য ভয় পায় তা আপনারা জানতে পারবেন। এইদিকে ছেলেগুলো ভয়ে এখান থেকে পালাতে থাকে। কোথায় যাচ্ছিস তোরা? আরে ভাই, আমরা তো মজা করছিলাম। ও তাই, মজা করছিলে? হ্যাঁ ভাই, মজা করছিলাম। তোমরা 4 জন সামনে আসো, এক একটা মুখে জুতোর বাড়ি দিবে। প্লিজ ভাই, এরকম করবেন না। জুতোর বাড়ি খাবি নাকি? ভাই, ওনাদের বলুন বাড়ি দিতে। আমরা যদি একটা বাড়ির বদলে জানটা ফিরে পাই সেটাই ভালো হবে। এইদিকে ওরা এক এক করে আসে আর জুতোর বাড়ি দিতে থাকে। এতে ছেলেগুলো অনেক অপমান বোধ করে, কিন্তু কিছু করার নেই। জীবন বাঁচাতে এইটুকু তো করতেই হবে ওদের। ওদের সায়স্তা করে চলে আসে ওখান থেকে। এইদিকে বাকি 4 জন তো বুঝতে পারলো না কি হলো তখন। ওরা তো রুমে চলে আসে। পরের দিন ওরা বেরিয়ে পড়ে। তবে ইরা যে এবার আকাশের প্রেমে পড়েছে তা সাথী ভালোই বুঝতে পেরেছে, কেননা সাথী ইরার চোখে বারবার তাকাচ্ছে। সবটা বোঝার পর তা দূর থেকেই দেখবে নাকি পাশে বসে দেখবে? এইদিকে ইরা তো সেদিকে কোনো খেয়ালই নেই। ইচ্ছা তো করছে জড়িয়ে ধরে বসে থাকি। কাকে ধরার ইচ্ছে আছে? কথাটা শুনে ইরার ধ্যান ভাঙে, কেননা এতক্ষণ ধরে কি বলছিল তা ও নিজে জানে না। কই কাকে ধরবো? আমি কিন্তু সবই জানি। কই কি জানো? এই যে তুমি ভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছো। কি বলেছে? তোমার চোখ দেখেই তো বোঝা যাচ্ছে। আরে তেমন কিছু না। তাহলে সত্যিটা কি? কিছু না। সাথী ভালো করেই বুঝতে পেরেছে, সেজন্য তেমন কিছু আর বলল না। এইদিকে ওরা যে যার মতো সময় কাটাতে থাকলো। এরপর ওরা যে যার মতো চলে আসে বাসায়। 3 দিন পর ওরা ভার্সিটিতে আসে। তখন ইরা আকাশকে একা পেয়ে একটা জায়গায় নিয়ে আসে। কি ব্যাপার, আমাকে তুমি এখানে কেন এনেছো? তোমাকে কিছু বলার ছিল। কি কথা? কথাটা যে কিভাবে বলবো বুঝতে পারছি না। আরে নির্ভয় বলো। আকাশ, আমি তোমাকে কি? আমি তোমাকে অনেক ভালোবাসি। কথাটা বলেই আকাশকে জড়িয়ে ধরে, কিন্তু আকাশ কি বলবে কিছুই বুঝতে পারছে না। কিছু বলার আগেই দেখো, তোমার কিন্তু উত্তর হ্যাঁ হতে হবে। যদি উত্তর না হয়? এরকম হতে দিব না আমি। আমি তোমাকে এত ভালোবাসা দিব যে তুমি আমার ছাড়া অন্য কারো কথা চিন্তাও করতে পারবে না। ও তাই বুঝি? জি স্যার, তুমি শুধু হ্যাঁ বলো আর বাকিটা পরে বুঝবে আর দেখবে।
ঠিক আছে। এই থেকে শুরু হয় ওদের প্রেম কাহিনী। তবে ওদের ব্যাপারে ঋতু আর সেতু এখনও জানে না, আর ওদের আপাতত জানতেও দেওয়া যাবে না। এদিকে ডক্টর, আমার ছেলে সুস্থ হতে আর কতদিন লাগবে? এই তো আর 10 দিন পর পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আমার ছেলে শিপনের হাতে পারবে তো? জি পারবে, শুধু খেয়াল রাখবেন কোনোভাবে মারামারি যেন না করে, কেননা যদি আবার ও মারামারি করে তাহলে এটা ওর জন্য খারাপ হবে। সেদিকে খেয়াল রাখবো, আপনি কিছু চিন্তা করবেন না। এইদিকে দিন যত যেতে থাকে আকাশ আর ইরার প্রেম আরও শক্ত হতে থাকে। এবার সেতু আর ঋতু ওরাও জেনে গেছে আকাশ আর ইরার রিলেশনের কথা। এটা কি হলো? কোথায় কি হলো? তোর খালাতো ভাই আমাদের ভালো না বেসে ওই মেয়েটাকে কেন ভালোবাসতে গেল? ও মা, তাহলে কি করবে আমার ভাই? তোমরাই বলো। তুই তো জানিস তোর ভাইকে আমরা দুজনে কতটা ভালোবাসি, তাহলে তুই কিভাবে এগুলো মেনে নিলি? দেখ, এটা আমার ভাইয়ের লাইফ, উনি যাকে পছন্দ করবে তাকেই বিয়ে করবে, এটা আমার তো কিছু করার নেই। না করার আছে। তাহলে তুই তো কিছু করতে পারবি না। আমার পক্ষে সম্ভব না করার। এইদিকে ওদের সাথে কথা বলে নেয়। একটু পর ঈশা কল দেয় সাথীকে। কেমন আছিস ঈশা? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? তোর তো কোনো খোঁজ খবরই নেই। আর বলিস না, আকাশ ভাইয়াকে নিয়ে যা একটা প্যারার মধ্যে আছি, যা বলার বাহিরে। কেন কেন? ভাইয়া আবার কি করেছে? আর বলিস না, এতগুলো মাস হয়ে গেল এখনো একটু স্টাইলিশ হতে পারেনি। ভাইয়া তো ওই রকমই, সেজন্য তোদের ওখানে ভাইয়াকে পাঠানো, যেন একটু স্টাইলিশ হতে পারে। চিন্তা করিস না, আমি করে ফেলবো আস্তে আস্তে। তা তুই আসবি নাকি? আমি এখন আসবো না, ভাইয়া যখন আসবে তখন ভাইয়ের সাথে আসবো। আবার কয়দিন থেকে আবারও চলে যাব। সে তো অনেক দেরি। তাতে আমার সমস্যা নেই, তবে তুইও কি পারবি আসতে? সেটা তখন দেখা যাবে, তাহলে পরে কথা বলবো। আচ্ছা, ভালো থাকিস, আর পরে কথা হবে। ঈশার সাথে কথা বলে কল কেটে দেয়। এইদিকে কাজ কত দূরে গেল? স্যার, এই তো কাজ তো প্রায় শেষ, এখন শুধু আপনি হ্যাঁ বললেই কাজ শুরু করে দিব। ওকে, তাই করো, তবে সাবধানে, কেউ যেন কোনো কিছু বুঝতে না পারে। ঠিক আছে, কিন্তু কিন্তু কি? একটা অ্যাপস কিনতে হবে আমাদের। তা এটা বলার কি আছে, কিনে নাও। সমস্যা তো ওখানেই। কোন জায়গায় সমস্যা? আমাদের আগে অন্য কেউ ওই অ্যাপসটা কিনে নেয়, সেজন্য আমাদের এখন দিবে না। এভাবে না বলে আমাকে ডিটেলস বলো। আবির এবার ডিটেলস বলতে থাকে। সবটা শোনার পর তুমি চিন্তা করো না, আমি সবটা দেখে নিব। ঠিক আছে স্যার, আপনি নিজে দেখে নিলে আমার কোনো অসুবিধা নেই। তুমি তাহলে তোমার কাজ করো। এইদিকে তানু আবার কল দেয় নিরাশাকে, কেননা একে যে ওই অ্যাপস কিনতে চেয়েছিল তা ওরা জেনে গেছে। চিন্তা করিস না তুই। কি বলেন? ওরা যদি কোনোভাবে জেনে যায় তখন কি হবে ভেবে দেখেছেন তো? ওরা কিচ্ছু জানবে না, তুই শুধু চুপ থাকবি তাহলেই হবে। তাছাড়া কেনার সময় আমি বলে দিয়েছি, ওরা এই অ্যাপ দ্বিতীয়বার আর কাউকে দেবে না। কোনো না, ওদের সাথে চুক্তিবদ্ধ আমরা। যাক, তাহলে তো ভালোই হয়। এইদিকে নীলাশার সাথে একে যোগাযোগ করে, কিন্তু ওরা এখনও তাদের পরিচয় থেকে শুরু করে কোনো কিছুই জানে না ওরা। একটু পরে কাজটা কিন্তু ভালো করলে না। আমাকে কি হুমকি দিচ্ছেন? যা ভেবে নিতে পারেন। তাছাড়া এখন বাকি কোথায় আসি, আমার ওই অ্যাপসটা লাগবে। তা লাগলে অন্য জায়গা থেকে ব্যবস্থা করেন। আপনার কাছে তো আছে। আমার কাছে থাকলেও আমি দেব না। আপনাকে দিতে হবে না, আমি তা জোর করে নিয়ে আসবো। কি করে করবেন শুনি? 2 মিনিট সময় দেন, দেখাচ্ছি। ঠিক আছে, দিচ্ছি 2 মিনিট সময়। ওরা কলে বাকি কথা বলতে থাকে। এইদিকে 1 মিনিট কি যেন লিখতে থাকে। লেখা হলে ওইটা আবার সেন্ড করে পাঠায় নিরাশাকে। সামনে কিছু কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি একটা কিউট সুন্দরী একটা মেয়ের ছবি। তা এবার দেখুন তো। নিরাশা এবার চমকে যায়, কেননা ওর কম্পিউটার অটো কাজ করতে শুরু করে, কেননা একে ওদের কম্পিউটার হ্যাক করে নিয়েছে। একটু পরে প্লিজ এরকম করবেন না। আপসে চাইলাম, তখন তো দিলেন না, এবার কি করবেন? আমি ওই অ্যাপটা দিচ্ছি আপনাকে, এভাবে রেহাই দিন। এই তো গুড গার্ল, এরপর থেকে আমার পিছনে লাগতে এসো না। আমি তো আপনার পিছনে লাগিনি, আপনার সামনে লেগেছি। আবারও মুখে মুখে কথা। আর হবে না,
এবারের মতো ক্ষমা করে দিন। এবার মাফ করে দিল আর ওই অ্যাপস আবিরকে পাঠিয়ে দেয়। তারপর আবির ওটা দিয়ে বাকি কাজগুলো করতে থাকে। 10 দিন পর আপনার ছেলে এখন সুস্থ। ডক্টর আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব? দেখুন, এটা তো আমার দায়িত্ব। আমার ছেলেকে নিয়ে যেতে পারবো কি? অবশ্যই পারবেন। এইদিকে শিপনকে দেখার জন্য ডিসি আর পুলিশ অফিসার আসে, কেননা শিপনের থেকে ওরা আকাশের চেহারা কেমন তা জানতে চাইবে। সেজন্য ওনারা সহ বাকিরা আসে ওই রুমে। শিপন তুই ঠিক আছিস? কথাটা বলে উনি নিজের ছেলেকে জড়িয়ে ধরে। ভালো জায়গায় আমি কি করে? যে ছেলেটার জন্য আমি 1.5 মাস আমি হসপিটালে ভর্তি ছিলাম, ওই ছেলেকে আমি ছেড়ে দিব কি করে? শান্ত হ বাবা, শান্ত হ। আমি দেখে নেব ওই ছেলেটাকে। এতগুলা মাস হয়ে গেল, তুমি কোনো কিছুই তো করতে পারলে না ওই ছেলেটার। ওই ছেলেকে তো খুঁজেই পাইনি। আঙ্কেল, আব্বু না হয় কিছু খুঁজে পাইনি, কিন্তু আপনারা তো খুঁজে দেখতে পারেন। কি করব, অনেক চেষ্টা করেও আমরা খুঁজে পাইনি। সামান্য একটা ছেলেকে তোমরা খুঁজে বের করতে পারোনি? সামান্য হয়ে যদি 20 জন লোককে মারতে পারে, তাহলে যখন ও মাফিয়া হবে তখন না জানি কি হবে। এরকমটা তো হতে দেওয়া যাবে না। আমি তাহলে সিপন স্যারকে নিয়ে কালকে ভার্সিটিতে যাব, তাহলে ওই ছেলেকে উনি নিজেই বের করতে পারবে। এই তাড়াতাড়ি ওকে ভার্সিটি যেতে দেওয়া যাবে না। কেন আব্বু? কারণ ডক্টর নিষেধ করেছে, সেই জন্য তোমার যাওয়া ঠিক হবে না। কি বলছো আব্বু? যে ছেলে আমাকে মেরেছে ওই ছেলে এভাবে ঘুরে বেড়াবে, তা আমি মেনে নেব কি করে? শিবন, শান্ত হও। এমনটাও হতে পারে ওই ছেলেটা ওই ভার্সিটির নাও হতে পারে। এমনটাও হতে পারে ও কারোর সাথে এসেছিল। তুমি একটা কথা মনে করার চেষ্টা করো, ওই দিন ঠিক কী নিয়ে ঝামেলা হয়েছিল। তাহলে তো ওই মেয়েগুলোকে জিজ্ঞেস করলেই ওই ছেলেটার ঠিকানা বের করতে পারবো। কিন্তু স্যার, ওই মেয়েগুলো যদি না চিনে থাকে তখন কি হবে? তা পরে জানা যাবে। এখন আপাতত শিবন, তুমি বাসাতেই থাকো, আমরা ওই ছেলেকে ধরে আনি, তারপর বাকি কাজ করব। তার মানে কি আমি এতদিন বাসায় বসে থাকবো? বাসায় বসে কেন থাকবে? নিজেকে প্রস্তুত করো। ঠিক আছে আঙ্কেল। ওনারা যে যার মতো চলে যায়। এই দিকে পরের দিন আকাশ, ইরা আর সাথী, ঋতু, সেতু ওরা মিলে আড্ডা দিচ্ছে। তখন ইরা তো আকাশের কাঁধে মাথা দিচ্ছে, যা সেতু আর ঋতু তো সহ্যই করতে পারছে না। ওরা তো রাগে একেবারে ফেটে যাচ্ছে, যা ইরা নিজেও বুঝতে পারছে। সেজন্য ইচ্ছে করেই আকাশকে বারবার চুমু দিয়ে ওদের আরও বেশি করে রাগিয়ে দিচ্ছে, তা সহ্য করতে না পেরে। ওইসব কি? হ্যাঁ, ইরা, তোমার এতই রোমাঞ্চ জাগলে ওকে নিয়ে আলাদা জায়গায় যাও, আমাদের সামনে এসব কি? আমি কি করলাম? এত কিছু করেও বলতেছো যে কিছুই করনি। আচ্ছা, এখন রাগারাগি না করে চলো সবাই মিলে খেয়ে আসি ক্যান্টিনে। সেটাই ভালো হবে, আমারও ক্ষুধা লেগেছে। ওরা ক্যান্টিনে যাওয়ার 3 মিনিট পরই পুলিশ আসে ওখানে। পুলিশ এসে আশেপাশে যাকে পাচ্ছে তাদেরকেই ওদের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। তখনই স্যার, ওদের দেখেছি ক্যান্টিনে যেতে। তুমি শিওর তো ওরা ক্যান্টিনে গেছে? জি স্যার, ওই ওই 5 মিনিটেই এগিয়ে গেছে। চলো তাহলে। পুলিশ অফিসার হাবিলদারকে নিয়ে যেতে থাকে। এইদিকে ওরা তো খাচ্ছে, তখন দূর থেকে পুলিশ অফিসার ওদের দেখতে পেয়ে কাছে যায়। ওই তোদের মধ্যে সাথী কার নাম? তা সাথী পিছন ফিরে তাকায়, তখনই পুলিশ অফিসারকে দেখতে পায়। তাতেই ওনারা বুঝে গেছে এটাই সাথী, সেজন্য ওরা সামনে আসে। তোমার নাম সাথী? জি স্যার, কিছু কি হয়েছে? সিপনকে চিনো? ও তো বখাটে ছেলে, আবার কোন মেয়ের সাথে কিছু করেছে নাকি? ও তো কিছু করেনি, তবে তোমার জন্য ওকে 1.5 মাস হসপিটালে থাকতে হয়েছে। বুঝলাম না, আমি কি করেছি? তোমাকে বাস চালাতে এসে একটা ছেলে ওকে মেরেছে, আর আমার ধারণা ওই ছেলেটা তোমারই পরিচিত কেউ। সেজন্য ভালোই বলে দাও ছেলেটা কে, তাহলে তোমাকে কিছু বলবো না আমরা। দেখুন, আমি জানি না ওই ছেলেটিকে। তাছাড়া কেউ যদি কাউকে বাঁচাতে আসে, এর মানে এই নয় যে ছেলেটি তার পরিচিত থাকবে। বুঝতে পেরেছি, তুই সত্যি কথাটা বলবি না। হাবিলদার, এই মেয়েকে গাড়িতে তোলো। কথাটা শুনে আকাশ আর নিজেকে আটকে রাখতে পারল না, সেজন্য পিছন ফিরে পুলিশ অফিসারকে বলে, এটা কোন আইন শুনি? মানে ঠিক বুঝলাম না। আমি তো বুঝি নাই। তা তুই না বুঝলে এখানে কথা বলছিস কেন? আকাশ খুব ভালোভাবে বুঝতে পেরেছে ওরা এত সহজে যাবে না এখান থেকে, সেজন্য। আপনারা যে ছেলেকে খুঁজছেন সেটা আমি। কথাটা শুনে পুলিশ অফিসার তো অবাকই হয়, সাথে সেতু আর ঋতু অবাক হয়, কেননা আকাশ যে সত্যিটা বলবে
তা ওরা বুঝতে পারেনি। ইরা তো কিছুই বুঝতে পারছে না কি করবে বা বলবে। তাহলে তুই সে ছেলে? আচ্ছা যাক গিয়ে, তোকে যখন পেয়েছি তখন বাকিটাও পেয়ে যাবো। হাবিলদার, ওকে গাড়িতে তুলো। হাবিলদার আকাশকে নিয়ে গাড়িতে যেতে থাকে, আকাশও যেতে থাকে। সাথী কিছু বলতে গেলে ওরা থামিয়ে দেয়। চিন্তা করিস না বোন, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। তাছাড়া খালাকে এই বিষয়ে কোনো কিছু বলতে হবে না। তাছাড়া ইরা, তুমি বাসায় যাও, আর তোমরা দুইজনও নিজেদের বাসায় যাও। কিন্তু ভাইয়া, আমি কি উকিল আঙ্কেলের সাথে কথা বলবো কি? কথা বলেও কাজ হবে না, কেননা ওকে কেউ বাঁচাতে পারবে না। কথাটা শুনে সাথী তো আরও বেশি ভয় পায়। সে আকাশ বুঝতে পারে। সাথী, তুই বাসায় যা, আমি 1 ঘন্টা হওয়ার আগেই চলে আসবো, চিন্তা করিস না। ওরা নিজেদের বাসায় চলে যায়। তবে ওরা সবাই অনেক চিন্তিত হয়ে আছে। এইদিকে থানায় নিয়ে আটকে রাখা হয় আকাশকে। আটকে রাখার পরে স্যার এবার কি করবেন? জাফর সাহেবকে কল দাও, উনি যা করতে বলবে তাই করব। ঠিক আছে স্যার, তাই হবে। হাবিলদার তো জাফর ইকবালকে কল দেয়। উনি তো শুনে খুশি হয়ে যায় সেজন্য। সিফন, সিফন কোথায় গেলে তুই? কি ব্যাপার আব্বু, তুমি আমাকে ডেকেছো কেন? একটা খুশির সংবাদ আছে। ওই ছেলেটাকে খুঁজে পেয়েছো? হ্যাঁ, তুই তাহলে বাসায় থাক, আমি থানায় গিয়ে ওই ছেলেটাকে সাহায্য করে আসি। আব্বু, আমিও যাবো তোমার সাথে। ঠিক আছে, চল তাহলে। আমরা বাপ ছেলে দুজনই ওই ছেলেটার আজকে এরকম অবস্থা করব যে ও বাকি জন্মেও মনে রাখবে। ঠিক আছে, চলো। ওনারা যেতে থাকে। এইদিকে পুলিশ অফিসার তো অনেক খুশি। আচ্ছা, একটা কল করতে পারবো কি? কেন, কাকে আবার কল দিবি? পরিবারকে বলবো উকিল নিয়ে আসার জন্য। ঠিক আছে, বল কথা। এইদিকে কাউকে কল দিয়ে কথা বলতে থাকে। 1 মিনিট কথা বলে কল কেটে দেয় আর নম্বরটা সাথে সাথে ডিলিট করে দেয়। তারপর মোবাইল দিয়ে দেয়। কি, কোনো কাজ কি হলো না? হয়েছে তো। কি বলিস? মাত্র মিনিট কথা বললি আর এর মধ্যে হয়ে গেল কাজ? হয়েছে। এইদিকে জাফর আর ওর ছেলে 20 মিনিট পরেই চলে আসে থানায়। শিপন তো আকাশকে দেখে চিনে ফেলে। পুলিশ অফিসারকে $1 বান্ডেল ধরিয়ে দেয়। এতে তো মহা খুশি হয়ে যায়। স্যার, একে নিয়ে কি করবো? তুমি একটা কাজ করো। কি কাজ স্যার? ও আমাকে যেরকম ভাবে মেরেছে আমি ওকে ঠিক সেই রকম ভাবেই মারবো। ওদের কথা শুনে আকাশ তো হাসতে থাকে। যদিও এই হাসির কারণ ওরা কেউ জানে না। তোকে মারবো আর তুই হাসছিস? ওই, ওকে দড়ি দিয়ে বেঁধে নে। হাবিলদার কয়েকজন মিলে আকাশকে দড়ি দিয়ে বাঁধতে যাবে, তখনই ওরা কিছু একটা শব্দ শুনতে পায়। ওরা ভালোভাবে শব্দটা শুনে বুঝতে পারে একটা হেলিকপ্টারের শব্দ। এখানে হেলিকপ্টার আসবে কই থেকে? মনে হচ্ছে কোনো ভিআইপি লোক এসেছে। আপনারা নিজেদের কাজ করেন, আমি ওনাদের সাথে কথা বলতে থাকি। পুলিশ অফিসার তো বের হয়। এইদিকে কিছু লোক হেলিকপ্টার থেকে বের হয়ে ভিতরে চলে আসে আকাশের কাছে। জাফর আর ওর ছেলে দেখে অবাক হয়, কেননা সবার শরীরে কালো পোশাক পরা। কে তোমরা? ওরা কোনো জবাব দিল না। তালা ভেঙে ভিতরে ঢুকে আকাশকে নিয়ে বের হয়ে যায়। এইদিকে ওনারা তো সবটা মাথার উপর দিয়ে গেল, কেননা কি করবে ওনারা বুঝতে পারছে না। এটা কি হলো? আমি তো সেটাই ভাবছি, এটা কি হলো। এইদিকে ডিসিকে খবর দেওয়া হলে উনি চলে আসে পুলিশ স্টেশনে। এসে সবাইকে কথাই শুনতে থাকে। এখন তাহলে কি হবে? তবে যাই হোক, ওই ছেলেকে আমি এত তাড়াতাড়ি ছেড়ে দেব না। এইদিকে আকাশ তো নিজের মতো করে ওখান থেকে বাসায় চলে আসে। কয়েকদিন যেতেই আকাশ, সামনে তো আমার জন্মদিন, তা কি দেবে আমাকে? চিন্তা করো না, আমি তোমার জন্য অনেক কিছু ভেবে রেখেছি। সত্যি? সত্যি। এরপর ওরা ভার্সিটিতে আসে, কিন্তু ওখানে ওরা 3 জন ছিল। প্রেম কি শুধু তোমারই করে আর কেউ কি করে না? তোমার আবার কি হলো তা তো বুঝলাম না। এভাবে রং ঢং করার কি আছে আমাদের সামনে? আমার বয়ফ্রেন্ড, আমি যা খুশি করব, তাতে তোমাদের কি সেটাই তো বুঝলাম না। তাই বলে আমাদের দেখিয়ে করার কি আছে? আচ্ছা আকাশ, ওরা তোমাকে ছেড়ে কেন দিল? সত্যি তো আকাশ, তুমি এই কথাটা আমাকে বলোনি। সব সত্যি জানতে হবে না। এইদিকে ওরা তো আড্ডা দিচ্ছে, তখন ওখানে জাফর ইকবাল আসে ওর কিছু লোক নিয়ে। এসে আকাশের আশেপাশে ওর লোকদের দাঁড়াতে বলে। সবটা দেখার পরে এখন পালাবে কোথায়? আশ্চর্য, আমি কেন পালাতে যাব? এই যে এতগুলো লোকজন দেখো, তোরা প্রাণের মায়া তো পালাবে, তাছাড়া প্রাণের মায়া সবাই করে। সেই জন্য এখন বলছি, ভালো হয়ে এখান থেকে চলে যা, নয়তো জান নিয়ে বেঁচে ফিরতে পারবে না। তাই নাকি? তাহলে কি শুরু করে দেব? এত তারা কিসের? আগে সবাইকে তো সাইড করি। কি দরকার আমাদের কারণে শুধু শুধু এদের প্রাণ যাওয়ার? ঠিক আছে, আর তোরা মারামারি কর,
আমি গাড়িতে বসা 2 মিনিটে যেন ওকে মৃত্যু দেখতে পাই। চিন্তা করবেন না বস, হয়ে যাবে। আপনি আরামে বসে থাকুন, আমরা ওকে মেরে আপনার কাছে আসতেছি। এইদিকে ওদের মধ্যে মারামারি হতে থাকে। একে একে ওদের অনেক লোককে আকাশ মেরে ফেলে, শুধু কিছু লোকই বেঁচে আছে। সে এসে বস বস। কি হয়েছে, ওই ছেলেটাকে মারতে পেরেছিস? না বস, ওই উল্টো আমাদের সবাইকে মেরে ফেলেছে, শুধু এখন 3 থেকে 4 জন বেঁচে আছে। কি, ওই ছেলেকে তো আমি এখনই দেখে নেব। এইদিকে ওরা আকাশের মারামারি দেখতে থাকে। ইরা তো অনেক বেশি অবাক হয়, কেননা ইরা এখনও ভাবতে পারেনি আকাশ যে এরকমটা করতে পারে। সবই শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। একটু পরে জাফর ইকবাল অনেক বড় একটা বন্দুক নিয়ে বের হয়, গুলি করতে থাকে, কিন্তু আকাশের শরীরে লাগেনি কোনো গুলি, উল্টে জাফর ইকবালকে গুলি করে। সে ওখানেই বসে যায়। এইদিকে ওদের মারার পর বাকিদের মধ্যে ইরা এসে আকাশকে জড়িয়ে ধরে। সত্যি আমি জানতাম না তুমি এত ভালো ফাইট করতে পারো। জানলে কি করতে? তোমাকে আমি আরো অনেক বেশি ভালোবাসতাম। ও তাই নাকি? ওরা কথা বলতে থাকে। এইদিকে কিছু লোক জাফর ইকবালকে হাসপাতালে নিয়ে যায়, আর এইদিকে শিপন চলে আসে ভার্সিটিতে। এসে আকাশকে দেখতে পায়। এ কি তুই? তুই কি ভেবেছিস তুই আমার বাবাকে মেরে এত তাড়াতাড়ি করে বাঁচতে পারবি? তা হবে না, আগে আমি তোর প্রেমিকাকে মারবো, তারপর তোকে। এই বলে ইরাকে গুলি করে, কিন্তু আকাশ দৌড়ে এসে সে গুলিটা আকাশ নিজের শরীরে নিয়ে নেয়। তা দেখে ইরা সহ বাকিরা তো অবাক। এইদিকে আকাশ আবার শিপনকে গুলি করে কয়েকটা, যা শিপনের পায়ে লাগে। ও নিজের মাটিতে শুয়ে পড়ে, আর শিপনের ড্রাইভার ওকে নিয়ে হাসপাতালে চলে যায়। এক কথায় ওরা বাবা ছেলে এখন দুজনে হাসপাতালে। কিন্তু আপনারা তো আকাশের কথা ভুলে গেলেন। এইদিকে ওরা তো কান্নাকাটি করে। আকাশকে নিয়ে যায় অন্য হাসপাতালে, ডাক্তার দেখতে থাকে। এইদিকে তোমার জন্য আকাশের আজকে এরকম অবস্থা। আমি কি করলাম? তোমরা আমাকে কেন দোষারোপ করছো? তোমাকে বাঁচাতে যদি আকাশ না যেত তাহলে তো এরকম কোনো কিছুই হতো না। তাই বলে কি সব দোষ শুধু এখন আমারই? ওই তোরা চুপ করবি? দেখেছিস এমনিতেই মেয়েটা কান্না করতেছে, তার উপর তোরা ওকে আরো বেশি দোষ দিয়েছিস। তা কি করবো? আজকে যদি আকাশের কিছু হয়ে যায় তাহলে কি হবে ভেবে দেখেছো তো? ভাইয়া কিছুই হবে না, এটা আমার বিশ্বাস। এইদিকে ডাক্তার তো দেখতে থাকে। মোটামুটি অপারেশন শেষ। দেখুন, ভয়ের কিছুই নেই, 2-3 দিন ঠিক হয়ে যাবে, তবে ব্যথা আর ঘা শুকাতে সময় লাগবে কয়েক সপ্তাহ। আপাতত আপনারা ওনাকে বাসায় নিয়ে যান। ধন্যবাদ ডক্টর। ওরা 2 দিন পর আকাশকে বাসায় নিয়ে আসে, ওর সাথে করে আসে। তুমি এটা কেন করলে? আরে কাঁদছো কেন? আমি তো কোনো কিছুই করিনি। আমাকে বাঁচাতে কেন নিজের জীবনটা দিতে গেলে? আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে সব বিপদ থেকে বাঁচানো তো আমার কর্তব্য। তাই বলে নিজের জীবনটা এইভাবে বিপদে ফেলে দেবে? দিব, তাও তোমাকে তো আমার বাঁচতে হবে। এবার ইরা আনন্দে আকাশকে আরো জোরে জড়িয়ে ধরে। তখন একটু ব্যথা পায় আকাশ। আউ। সরি, আমি বুঝতে পারিনি। এদিকে মোটামুটি 1 মাস চলে যায়। আকাশ এখন সুস্থ, সেজন্য। আচ্ছা, আকাশ তো সুস্থ এখন, তাই আমরা একটা পার্টি দেব, কি বলিস তোরা? মন্দ হয় না। কিন্তু আমি তো থাকতেও পারবো না। তুমি না থাকলে পার্টি হবে কি করে? চিন্তা করো না, আমি না থাকলেও সমস্যা নেই, বাকিরা তো আছে। তুমি যখন বলছো তখন তার কিছু বলার নেই। 2 দিন পর ওরা পার্টি করে। তবে এই পার্টি শেষ করে ওরা বাসায় চলে আসে। এইদিকে বাসায় ফিরে আকাশ ইরাকে কল দেয়নি, কেননা আকাশের তখন সেন্স ছিল না। কেননা পার্টিতে এমন একটা কিছু হয়েছিল যা জানার পরে ইরা নিজে থেকে আকাশের জীবন থেকে সরে যায়। কেন সরে গিয়েছে তা আপনারা সামনে জানতে পারবেন। আর কেউ যদি সিজন 1 না পড়ে থাকেন তাহলে পড়ে নেবেন, কেননা সিজন 1 না পড়লে গল্পের অনেক কাহিনী আপনারা বুঝতে পারবেন না। তাহলে এখন চলুন গল্পের কাহিনীতে ফিরে যাই। কয়েকদিন পর ওদের পরীক্ষা শুরু হয়। আবার 1 মাস যাওয়ার পর তা শেষ হয়। তবে এই 1 মাস ওদের তেমন কথা হয়নি। পরীক্ষার শেষ দিনে আকাশ যখন ইরার সাথে দেখা করতে আসে, তখন ইরা আকাশকে 2টা থাপ্পড় মারে। এতে আকাশ তো অবাক হয়, সাথে সাথীও। তবে সেতু আর ঋতু তেমন একটা অবাক হয়নি, কেননা সবই জানে। তোমার সাথে আমার সব সম্পর্ক এখানেই শেষ। আমার অপরাধটা কি? তোমার কোনো অপরাধ নেই, সব অপরাধ আমার, যে তোমার মতো ছেলেকে আমি ভালোবেসেছি। ইরা কি করেছে আমার ভাই? তোমার ভাই কি করেছে তা আমি বলতে বাধ্য নই,
আর আকাশ, তোমার সাথে আমার সব সম্পর্ক এখানেই শেষ। তুমি কখনো আমার সাথে যোগাযোগ করারও চেষ্টা করবে না। এই বলে ইরা তো চলে যায়। এইদিকে সাথী আর আকাশ কোনো কিছু বুঝতে পারছে না কেন এরকম হলো, কী কারণে হলো। ওই দিন আকাশ চলে আসে বাসায়। পরীক্ষা তো শেষ, আমি তাহলে দেশে ফিরে যাব, তুই কি যাবি? তুই দেশে গিয়ে ঈশাকে সাথে করে নিয়ে আয়, তারপর আমি ওর সাথে যাব। তাছাড়া ইরা এরকমটা কেন করলো কিছুই তো বুঝতে পারলাম না। সে যাক গিয়ে, এখন যা হওয়ার হয়েছে, আমি তাহলে যাই। এইদিকে আকাশ ওর খালার সাথে কথা বলে বেরিয়ে পড়ে, আর অন্যদিকে ইরাও নিজের দেশে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তবে আপনারা যারা সিজন 1 পড়েছেন তারাই গল্পটার কাহিনী বুঝতে পারবেন, যারা বুঝতে পারেননি তারা ওই পর্বগুলো পড়ে নেবেন। তবে একটা কথা, সিজন 1 এর মধ্যে আকাশ যে ইরার জন্য গুলি খেয়েছিল তা আপনারা সিজন 2 এর মধ্যে জানতে পেরেছেন। তাই এই গল্পের একটা গোলকধাঁধা। গল্পটার কোনো কাহিনী আপনি যদি মিস করে বসেন তাহলে কিন্তু অনেক কিছুই আপনারা বুঝে আসবেন না। সেজন্য সিজন 3 নিয়ে খুব শীঘ্রই আমি হাজির হব আপনাদের মাঝে। আর গল্পের সিজন 3 মধ্যে আপনারা পুরো গল্পের কাহিনী সবটা জানতে পারবেন। ইরা কেন আকাশকে ছেড়ে চলে গেল, জাফর আর শিপনের বাকি কাহিনী, আর আকাশের অতীত এখানেই মোটামুটি শেষ করলাম। এখন আমরা চলে যাব সিজন 1 এর শেষ যেখানে করেছিল ঠিক সেখান থেকে। তাহলে বন্ধুরা সিজন 3 এর অপেক্ষা করুন পুরো গল্পটা বুঝতে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থেকে সাপোর্ট করার জন্য।